10 বছর পর আজ ঢাকা থেকে বাড়ি যাচ্ছি। আজ আমার পিচ্চিটার বিয়ে, অথচ গতকাল রাতে জানতে পারলাম। তবুও যাক, বন্ধুর সাহায্যে জানতে পেরেছি, এটাই অনেক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কেনাকাটা করলাম। তারপর হানিফ কাউন্টারে গিয়ে দিনাজপুরের গাড়ির টিকিট কাটলাম। বিকেল 3টায় গাড়ি। টিকিট কেটে বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে 15 মিনিট আগে কাউন্টারে গিয়ে পৌঁছালাম। গাড়িতে উঠে দেখি এক ঝামেলা। জানালার ধারে সিটের জন্য 1 ঘন্টা পরে গাড়ির টিকিট কাটলাম। সেই সিটে একটা মেয়ে বসে আছে। আমি গিয়ে মেয়েটাকে সুন্দরভাবে বললাম, আপনি যে জানালার ধারে সিটে বসে আছেন না, ওটা আমার সিট। তখন মেয়েটি বলল, আসলে আমি যেখানেই যাই এই জানালার ধারের সিটেই বসি, কিন্তু আর জানালার ধারের সিট পেলাম না। কিন্তু আমি এসেই দেখলাম যে এই সিটে আপাতত কেউ বসেনি, তাই বসে পড়েছি। তার জন্য সরি। তবে এই পাশের সিটটা আমার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা সিটটা এক্সচেঞ্জ করে বসতে পারি? আসলে আমিও জানালার ধারে সিট ছাড়া দূরে কোথাও জার্নি করি না, তো তাই জানালার ধারে সিটটাই নিয়েছি। মেয়েটা যেন কেমন চোখে আমার দিকে তাকালো, হয়তো ভাবছে আমাকে রিকোয়েস্ট করলো, তবুও আমি তাকে সিটটা দিচ্ছি না। মুখটা গম্ভীর করে মেয়েটা উঠতে যাবে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত ওখানে বসুন, পরে না হয় কোনো এক সময় চেঞ্জ করে নেওয়া যাবে। আমি আবার বললাম, আচ্ছা আপনি তো দিনাজপুর যাচ্ছেন, এখানে কোথায় এসেছিলেন? চাকরি করেন বুঝি? না, আমি এখানে চাকরি করি না, আমি এখানেই পড়াশোনা করি, ইকোনমিক্স নিয়ে লাস্ট সেমিস্টার। আপনি? আমি এখানে একটা ছোটখাটো চাকরি করি। আচ্ছা, আমার পানি নেওয়া হয়নি, তাই পানিটা নিয়ে আসি। কথাটি বলে গাড়ি থেকে নেমে গেলাম। 2 প্যাকেট চিপস, জুস আর 1 বোতল পানি নিয়ে মেয়েটার পাশে বসে পড়লাম। মেয়েটা ধন্যবাদ দিল। 1 মিনিটের মধ্যে গাড়ি চলতে শুরু করে দিল। আর কোনো কথা হলো না মেয়েটার সাথে। আমি সিটটা পেছন থেকে হিলিয়ে দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিলাম। হালকা সাউন্ডে গান শুনছি, আর আত্মার কেমন জানি ধকধক করছে। ইয়ারফোন খুলে পকেটে রাখলাম। একটু পানি খেয়ে আবার সিটে হেলান দিলাম। কোনো এক ঘোরের মধ্যে চলে গেলাম। ভাবতে লাগলাম আমার সেই পুরনো সিটিগুলো, আমি কেমন ছিলাম আর কিভাবে বা ঢাকায় আসলাম। এসব ভাবতে ভাবতে ফিরে গেলাম 12 বছর পূর্বে। আমার 5 ভাই বোন। সবার বড় হলো ভাই, তারপরে 2 বোন। আমি হলো চতুর্থ, আর শেষটা হলো আমার পিচ্চি বোন। বড় বোন দুটো বিয়ে হয়ে গেছে। সে সময় আমি 8ম শ্রেণীতে পড়ি, সে ক্লাস 4-এ পড়ে। ছোটবেলা থেকে আমরা 2 ভাই বোন খুব দুরন্ত, দুজন মিলে বাড়ি মাথায় তুলে রাখি। সবাই আমাকে অনেক আদর করত। আমার বোন যখন ছোট ছিল তখন মাঝে মাঝে কান্না করতো। ওর কান্না কেমন জানি আমার সহ্য হতো না। তার জন্য মাকে অনেক বকাবকি করতাম। এতে মা বিরক্ত হয়ে তাকে কোলে নিত, আর আমার পিচ্চি বোনটি চুপ হয়ে যেত। তখন কেমন জানি একটা শান্তি অনুভব করতাম। এরপর যতদিন পার হয়ে যায় আমার পিচ্চি বোনটি কেমন জানি আমার নেওয়াটা হয়ে যায়। সবসময় আমার সাথেই থাকতো, শুধু খাওয়া ও ঘুমানোর সময় মার কাছে থাকতো। আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন কেমন জানি সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। যেখানে আমি সারাদিন সবার সাথে দুষ্টুমি করলেও কেউ কিছু মনে করতো না, এখন কেমন জানি সবাই রাগ করে, আমাকে অনেক বকাঝকা করে, মাঝে মাঝে গায়েও হাত তোলে। আমাকে যখন কেউ বকা দেয় বা মারে তখন আমি কান্না করি, আর আমাকে মারলে আমার পিচ্চিটা আগেই কেঁদে দিত। আমার পিচ্চিটা ছোট, সে কি বুঝবে, তাই হয়তো না জেনেই ভয় কেঁদে দিত। এরপর দেখা যেত তার কানে বিরক্ত হয়ে তাকে বকাঝকা করতো। যে আমাকে মারতো বা বকাঝকা করতো সে পিচ্চিটা 1 মুহূর্তের জন্য আমার কাছ ছাড়া হতো না, আমার সাথে ঘুরতো। কিছুদিনের মধ্যে আমার ভাইয়ার বিয়ে হয়ে যায়। বাড়িতে নতুন ভাবি এলো, সে আমাদের অনেক আদর করত। এতে আমাদের বকাঝকা কম আসে, আমরাও কিছুটা পূর্বের দিনে ফিরে আসি। আবার আনন্দে মেতে থাকি, হাসি ঠাট্টাতে আমার সাথে ফাজলামো করি। কিছুটা শান্তি ফিরে আসে আমাদের মনে। কিন্তু 1 বছর যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। আমাদের দুষ্টুমিগুলো আর কেউ সহ্য করে না। আমার পিছনে ক্লাস 5-এ, সে ছোট, তাই তাকে তেমন কিছু বলা হতো না। সব ঝড় আমার উপর দিয়ে যেত। সবাই বলতো যেমন ভাই তেমন বোন, যে কারণে একটু অশান্তি সৃষ্টি হলেই আমার উপর সবার নজর পড়তো। আমার দোষ থাকলেও আমাকে বকতো, না থাকলেও আমাকে বকতো। আমি হয়ে গেছি সবার 2 চোখের বিষ। কোনো কিছু হলেই বলতো, সব দোষ দ্বীপের। নিজে তো ভালো হবে না, বোনটাকেও ভালো হতে দিবে না। নিজে তো কোনো আদব কায়দা শেখেনি, আর বোনটাকেও বানাচ্ছে তার মতো। যে বকাঝকা শুনে চুপচাপ করে থাকতাম সে শুধু বকা দিয়ে শান্ত থাকতো না, আর যেদিন কিছু একটা বলতাম সেদিন কপালে মায়ের যুক্ত। আগে গালি দিত বাবা মা, ভাইয়া, এখন ভাবিও যুক্ত হয়েছে। আমরা অনেক দুষ্ট হলেও লেখাপড়া অনেক ভালো ছিলাম। আমি ছিলাম ক্লাসে ফার্স্ট বয়, তাই আমি ক্লাস 9-এ উঠেই সায়েন্স নিলাম। আমার পিচ্ছি এবার ক্লাস 5-এ, সে পড়ালেখা খুব ভালো। এখন পর্যন্ত তাই কেউ কাটাতে পারেনি। আমি 9-এ উঠে সায়েন্স নেওয়াতে আমার পিচ্ছিটা অনেক খুশি। কে যেন আমাকে বলেছে ডাক্তার হতে হলে সায়েন্স নিয়ে পড়তে হয়। সে একদিন স্কুল থেকে আসার সময় ওষুধ খেয়ে পড়ে যায়, পায়ে ব্যথা পায়। সে কাঁদতে কাঁদতে বাড়ি এসে সোজা আমার কাছে চলে আসে আর বলে,
দাদা ভাই, তুই একদিন ডাক্তার হবি আর আমার ব্যথা লাগলে সারিয়ে দিবি। আমি তার মাথায় হাত বুলিয়ে আস্তে করে একটা হাসি দিই, তারপর তার পায়ে স্প্রে মুভ করে দেই। একদিন দেখলাম আমার পিচ্চি একটা পেয়ারা দাঁত দিয়ে ছিলে ফেলেছে, এখন খাবে। ওর এটা একটা অভ্যাস, পেয়ারা খোসা কখনোই খায় না। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম, সেখান থেকে ভালো দেখে 2টা পেয়ারা নিয়ে আসলাম। এসে বোনকে বললাম, দেখতো এই পেয়ারা 2টা ভালো না খারাপ? ও বলল ভালো। আমি সাথে সাথে ওর হাত থেকে পেয়ারাটা নিয়ে কামড় দিলাম, বললাম তুই এই 2টা খা, আমি এটা খাবো। আমি কাপড় দেওয়ার সাথে সাথেই কে যেন মা বলে চিল্লিয়ে দিল আর কান্না ভান করতে লাগলো। মা আসলো, এসে দেখে আমি তার ছিলানো পেয়ারা খাচ্ছি। এই পিচ্ছি আবার এটার জন্য মার কাছে নালিশ করলো। মার সাথে সাথে আমাকে টেনে একটা থাপ্পড় দিল, এত জোরে মেরেছিল যে হাতে 4টা আঙ্গুল আমার গালে বসে গিয়েছিল। মা আমাকে থাপ্পড় মেরে আরো অনেক কথা শুনিয়ে দিল। সবচাইতে যে কথাটা খারাপ লাগলো, তুই নিজেও শান্তিতে থাকবি না আর কাউকেই শান্তিতে থাকতে দিবি না। ভালোভাবে থাকতে পারলে থাক, আর না পারলে তুই মরে যাচ্ছিস না কেন? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মায়ের বকুনি আর মায়ের সাথে আমি আগে পরিচিত, কিন্তু আজ মা একটা সামান্য পেয়ারার ব্যাপারের জন্য আমাকে মরতে বলল। মায়ের আঘাতে যত না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই কথা শুনে। এদিকে আমি ওর পেয়ারা খেয়েছি বলে এতক্ষণ কান্না অভিনয় করছিল, কিন্তু যখন মা আমাকে থাপ্পড় দিল আর বকাঝকা করলো তখন দেখি তার কান্না থেমে গেছে, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আমি ওদেরকে তাকালাম একবার, দেখি অপরাধীর মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেয়ারাটা আবার হাতে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। রাতে বোনটি আমাকে ডাকছে, দাদা ভাই, এই দাদা ভাই, ওর তাড়াতাড়ি, সবার খাওয়া হয়ে গেছে, শুধু তুই আর আমি আছি। আমি খাবো না, তুই খেয়ে শুয়ে পর। দরজা না খুলেই বললাম, তুই না খাইলে আমিও খাবো না, আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে। দরজার ওপাশ থেকে বোন বলল। আমি অবাক হলাম, বলে কি এই পিচ্ছি? যেখানে বাড়ি কেউ আমার একবার খবর নিল না, সেখানে এই পিচ্ছি বলছে আমি না খেলে নাকি সে খাবে না। আমি জানি পিচ্ছি বোন আমার ক্ষুধা সহ্য করতে পারে না, ও সারাদিনে কয়বার খায় সে নিজেও জানে না। তাই ওঠা দরজা খুললাম, দেখি বোন আমার হাতে করে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। নিমেষে আমার চোখ জলে ভরে উঠল। পিচ্ছি আমার দিকে একবার তাকিয়ে রুমে ঢুকে পড়লো, বলল, যা হাত মুখ ধুয়ে আয়। আমি ফ্রেশ হয়ে খাটে এসে বসলাম আর বোন বলল, হা কর। আমি তাই করলাম। বোনটি আমার পরম মমতায় আমাকে খাইয়ে দিতে লাগলো। কেন জানি আমার চোখে জল এসে গেল। বোনকে বললাম, তুই খাবি না? তুই আগে খা, তারপর আমি খাবো। আমি ওর থেকে খাবার প্লেটটা নিয়ে ওকে বললাম, নে তুইও খা। ওর সাথে সাথে কেঁদে দিল। আমি ওকে খাইয়ে দিলাম। আমি বললাম, কাঁদছিস কেন পাগলি? আমি তো মিছামিছি কান্নার ভান করছিলাম, তখন আর মা তোকে মার দিল। মা মারবে জানলে আমি কখনোই মাকে ডাকতাম না। আমি বললাম, আমি জানি। আমরা দুজনে খেয়ে আবার রুমে শুয়ে পড়লাম। এখন আমি অনেক শান্ত, আগের মতো দুষ্টামি করি না, বাইরে কারোর সাথে তেমন কথা বলি না, সারাদিন শুধু পড়া নিয়ে বসে থাকি। আর যা খুনসুটি করি সব আমার পিচ্চির সাথে। আমি ওর সাথে যাই করি না কেন, সেদিনের পর থেকে আর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ করেনি। এভাবে যায় আমার দিন, একা একা। 1 বছর পর এই পৃথিবীতে আসে আর একটা নতুন প্রাণ। আমার ভাই ও ভাবির কোল আলো করে আসে এক ছোট্ট বাবু, দেখতে অনেক কিউট। তখন সবার মুখেই হাসি, আমার মুখেও। পরিবার সবাই আনন্দিত। আমি এবার ক্লাস 10-এ, আমার পিচ্চিটা ক্লাস 6-এ। আমি এসএসসি প্রিপারেশন নিচ্ছি। একদিন ছোট বাবুটাকে কোলে নিয়ে হাঁটছিলাম, আমার বোনও সাথে ছিল। আমার বোন বাবুটা হাত ধরে খেলা করছিল, কখনো কখনো গালে টোল পড়ছিল, এতে বাচ্চাটি কান্না শুরু করে দেয়। আমার আবার বাচ্চা কান্না একবার সহ্য হয় না। অনেক চেষ্টা করি বাবুর কান্না থামানোর, কিন্তু কান্নায় থামছে না। তাই দৌড়ে তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিপত্তিটা ঘটলো। আমি হুঁচট খেয়ে পড়ে গেলাম, কিন্তু বাবুকে কোনো আঘাত পেতে দেয়নি। কারো পড়ে যাওয়ার শব্দ শুনে বাবুর মা ছুটে আসে, এসে দেখে আমি পড়ে গেছি আর বাচ্চাটা আমার কাছেই। আমি পড়ে যাওয়াতে বাবু কেমন চুপ হয়ে গেল, কিন্তু আমাদের অবস্থা দেখে বাবুর মা বাবুকে আমার কাছ থেকে টেনে নিয়ে আমার গেলা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর অনেক বকাঝকা শুরু করলো। মরণ হয় না তোর? কোলে নিতে না পারলে নিস কেন? আমার মা সবকিছু শুনতে পাচ্ছে, তবু কিছুই বলে না। ভাবি শুধু তার ছেলে কথাই ভাবলো, আমার কথা একটু ভাবলো না। আমি ব্যথা পেয়েছি কিনা সেদিকে তার কোনো খেয়ালই নেই। আমি যে পড়ে গিয়েছিলাম, আমার চিবুক ফেটে রক্ত পড়ছে, সেটাতে তার কিছু যায় আসে না। সে বকতে বকতে চলে গেল। আমি উঠে সোজা আমার রুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বের হলাম, দেখি বোন স্যাভলনের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। পিছে স্যাভলন লাগিয়ে দিল, আবার বলল, মুভ স্প্রে করে দে। আমি একটু হেসে বললাম, ধুর পাগলি, স্প্রে মুভ করলে আরো বেশি চলবে। আচ্ছা তাহলে থাক। এভাবে দিন যাচ্ছিল আমাদের।
প্রতিনিয়ত আমাকে সবার বকা শুনতে হতো। এত কথা শুনতে আমার মোটে ভালো লাগছে না। তুই মরিস না কেন? সবাই আমাকে মরতে বলে, মাঝে মাঝে মনে হয় সত্যিই মরে যাই, কিন্তু আমার পিছিয়ে দিকে তাকালে আমার আর কোনো কষ্ট থাকে না। অনেক মায়া ভরা মুখ তার, ওদিকে তাকিয়ে আমি হাজার কষ্ট সহ্য করতে পারি। তবে তখনই খারাপ লাগে যখন আমার কষ্ট দেখে পিচ্চিটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। কয়েকদিন পর বাবুর আকিকা, তার নতুন নাম দেওয়া হবে, সাথে আমার পরীক্ষা। ঠিক আমার পরীক্ষার সময় বাবুর আকিকা পরে, এদিকে অনুষ্ঠান আর একদিকে আমার পরীক্ষা। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পরীক্ষা নিয়ে কারো তেমন যায় আসে না। মাঝে মাঝে দেখছি বোন আমার রুমে এসে উকে দিচ্ছে যে এই অনুষ্ঠান, সেদিন আমার পরীক্ষা ছিল, তার পরের দিন পরীক্ষা ছিল। বাড়ি থেকে আত্মীয় এসেছে, আমার 2 বোনও এসেছে। তারা একবার এসে আমার সাথে দেখা করে গেছে। আমার পরীক্ষা শুনে আমাকে ভালো করে পড়তে বলে সেখান থেকে চলে গেছে। সারা বাড়িটাই হই হুল্লোড়ে মুখরিত। শুধু একটি রুমে দরজা বন্ধ করে আমি বই পড়ছি। আমার অনেক ইচ্ছা করছে বাইরে গিয়ে আনন্দ করি, সাথে আবার ভয় করছে যদি কোনো ভুল করে ফেলি আর সবার সামনে যদি আমাকে মারে। বাইরের লোকের কাছে অপমান সহ্য হলো, অন্য কারোর সামনে অপমান সহ্য হবে না, তাই আর বাইরে গেলাম না। তাছাড়া পরের দিনই তো আমার পরীক্ষা, পড়াও তো দরকার। অনুষ্ঠান মিটে গেল, পরের দিনই সবাই বাড়ি চলে গেল। শুধু ভাবির বোন নুরিকে দেখলাম, সে নাকি কয়েকদিন পর যাবে। নুরি আর আমার বোন একই ক্লাসে পড়ে, তাই পড়ার বই নিয়ে কোনো টেনশন নেই, তাই সে থেকে গেল। তারা দুজনেই এবার ক্লাস 7-এ। একদিন হয়েছে কি, আমি রুমে বসে বই পড়ছিলাম। আমার আর একটি লিখিত পরীক্ষা বাকি আছে, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন বোন আর নুরি আসলো আমার রুমে। বোন বলল, দাদা ভাই লুডো খেলবি? বললাম নিয়ে আয়। বোন লুডো নিয়ে আসলো। তারপর আমরা 3 জন মিলে অনেক মজা করে লুডো খেললাম, হাসি ঠাট্টা তামাশা করেছি। এবার হাসতে হাসতে ফাজলিম করে আমি নুরিকে বললাম, নুরি অনেক তো বড় হয়ে গেলি, চল এবার বিয়েটা করে ফেলি। আমার ভাই তোর বোনকে আর আমি তোকে কেমন হবে বলতো? আর তুই দিন দিন যা দেখতে হয়েছিস, একবার ফুলটুসি। আমার কথা শুনে বোন ও নুরি দুজনে হাসছে। আগে আরো বড় হই, তারপর এখনো অনেক ছোট। বলে আবার হাসতে শুরু করলো। কিন্তু আমাদের সবার এই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ কথাগুলো তাদের সাথে সাথে ভাবিও শুনে ফেলেছে। এতে ভাবি অনেক রাগ করে, সে আমার 2 গালে 2টা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। বোন ও নুরি দুজনে অবাক। তখন ভাবি বকতে বকতে নুরি হাত টেনে নিয়ে চলে যায়। তখন যেটা হয়েছিল সেটা সহ্য করে নিয়েছিলাম, কিন্তু রাতে যেটা হলো সেটা আর সহ্য করার মতো না। ভাই ওর অফিস থেকে বাসায় আসে। বাসায় আসা কিছুক্ষণ পর ভাই ফ্রেশ না হয়েই আমার রুমে আসে। এসে আমার হাত ধরে আমাকে টেনে চর মারতে মারতে রুম থেকে আমাকে টেনে বের করে। সেখানে সবাই ছিল, আমার পিচ্চি ও নুরিও ছিল। ওখানেই সবার সামনে ভাই তার কোমর থেকে বেল খুলে আমাকে মারতে শুরু করে। সেই সাথে ভুগতে থাকে, এই বয়সে খারাপ হয়ে গেছিস, এত বাজে ব্যবহার তোর, এতটুকু মেয়ের সাথে তুই খারাপ কাজ করিস। জীবনে কোনোদিনও এত মায়ের খাইনি। ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম ভাবি ভাইয়াকে অনেক কিছু বানিয়ে বলেছে। এদিকে আমার চিৎকার শুনে পিচ্চি আর নুরি দুজনে কেঁদে ফেলেছে। এসব কথা শোনার পর সত্যি মিথ্যা যাচাই না করে আমার বাবা মাও তার মায়ের সায় দেয়। সেই সাথে আমাকে বেশি করে বকতে থাকে। আর শুনলাম বলছে, কোন পাপের ফলে যে এরকম একটা ছেলে জন্ম দিয়েছি ভগবানই জানে। এটা মরে না কেন? এটা মরলেই তো আমরা শান্তি পাই। এর পরের দিন থেকে আমি আর কারোর সামনে যাই না। শুরু পরীক্ষার সময় রুম থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাই, আবার ফিরে এসে সরাসরি রুমে ঢুকি। আর খাওয়া দাওয়া আমার পিচ্ছি সময় মতো করায় দেয়। 10 দিন হয়ে গেল আমার পিচ্চিকে ছাড়া আর কাউকে দেখি নাই, আর তারাও আমার রুমে আসেনি কখনো। আর আমিও তাদের দরকার পড়লেও ডাকিনি। শুধু মনে শক্তি সঞ্চয় করে আমার পরিকল্পনা আঁকছি। আগামীকাল আমার পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ হবে, এটা দিয়েই আমার হিসেবে পরীক্ষা শেষ হবে। এতক্ষণ আমার সব পরিকল্পনা করা হয়ে গেছে। দেখছি আমার পিচ্চি আজ কেন জানি আমার পিছনে ঘুরঘুর করছে। আমাকে ও রুমে গিয়ে পড়তে বলেছে, চলে যাচ্ছে, আবার কিছু পর চলে আসছে। আমি আবার তাকে রুমে পাঠাই দিই। এখন রাত 9টা বাজে। এসে পিচ্ছি আরও কয়েকবার আমার রুমে এসে উকি চুকি দিয়ে গেছে বললে ভুল হবে। আমি ওকে পড়তে পাঠাইছি। কিছুক্ষণ পর আমার পিচ্চিকে আমি ডাক দিলাম। ও এসে আমার সাথে আড্ডা দিতে লাগলো। তবে আজ কেন জানি ওর কণ্ঠস্বর আলাদা মনে হচ্ছে, খুব ধীরে কথা বলছে। ওকে আবার খাবার নিয়ে আসতে বললাম। খুব তাড়াতাড়ি খাবার নিয়ে আসলো। খাবার থালাটা আমার সামনে রাখলো। আমি ওকে খাইয়ে দিতে বললাম। খাইয়ে দিতে বলাতে ও কেমন জানি কোন দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর ও ছোট হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আজ আমাকে খাইয়ে দেওয়ার সময় দেখলাম ছোট্ট হাতটি কাঁপছে। হয়তো ও কিছু বুঝতে পারছে যে আমি একটা কিছু করতে যাচ্ছি, তাই বারবার আমার দিকে কোন দৃষ্টিতে তাকাচ্ছে। কিন্তু আমার কিছু বলার নেই। আমাকে খাইয়ে কোন কিছু করার জন্য বাইরে চলে গেল। একটু পর নিজেও খাওয়া দাওয়া করে আবার আমার রুমে আসলো। আমি বোনকে আমার বিছানায় ঘুমাতে বললাম। ও শুয়ে পড়লো। আমি ওর সাথে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ 2 ভাই বোন গল্প করলাম। ওকে অনেক ভালো ভালো কথা বললাম, কিভাবে একা একা চলতে হয় সেটাও কিছুটা বললাম। আমরা গল্প করছি আর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে পিচ্চি আমার ঘুমিয়ে গেল। একটু পর আমি ওকে কপালে চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। এতক্ষণে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তখন আমি পরিকল্পনার মতো কাজ শুরু করলাম। আমার কয়েকটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল, সেগুলো খুলে নিলাম।
আমার পিচ্ছির কয়েকটা ছবি নিলাম, একটা পুরো পরিবারের ছবি দিলাম। যে ছবিগুলোতে আমি ছিলাম না সেগুলো রেখে দিলাম। দেওয়ালে ঝুলানো একটি ফ্রেমে দেখতে পাচ্ছি একটি ছবির পাশে আমাকে একটুখানি দেখা যাচ্ছে। সেখানে আমি নিজেকে বড় বেমানান মনে করলাম, তাই কলমের লিপ খুলে আমার ছবির অংশটা কলমের কালি দিয়ে কালো করে দিলাম। তারপর বাড়ির আর কোথায় কোনো কিছু আছে কিনা খুঁজতে লাগলাম। যা পেলাম সবকিছু আমার রুমে নিয়ে আসলাম। রুমে এসে আমার ব্যাগ গুছাতে শুরু করলাম। বেশি কিছু নিলাম না, 2টা শার্ট, 2টা টি শার্ট আর 2টা প্যান্ট, আর পরীক্ষার অ্যাডমিট কার্ডগুলো সাথে নিলাম। এছাড়া প্রয়োজনীয় কিছু কাগজপাতি আর কিছু ছবি, বাকি সব কাপড় চোপড় কাগজ ছবিগুলো ছিল সেগুলো নিয়ে বাড়ির বাইরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের যে আমবাগানটা আছে সেখানে গিয়ে ওসব পুড়িয়ে ফেললাম। পড়ানো শেষে বাড়ি ফিরে আসলাম। এসে 2টা চিঠি লিখলাম, একটা বাবা মায়ের জন্য আর একটা আমার জীবন আমার কলেজের টুকরা পিচ্ছির জন্য। 2টা চিঠি লিখে বিছানায় শুয়ে পড়লাম। কাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়েই ওদিক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ভাবতে কেমন যায় লাগতেছে, চোখগুলো জলে ভরে যাচ্ছে। আমি ভাবছি আমার পিচ্ছিকে ছাড়া আমি থাকবো কিভাবে। 10 দিনও আমি ওকে ছাড়া কোথাও থাকিনি, আর এখন থেকে ওকে একেবারে ছেড়ে চলে যাব। ভাবতে আমার গাটা শিউরে উঠছে। বাইরে পৃথিবীটা কেমন হবে, আমার জন্য ভালো হবে না, অনেক কঠিন হবে। আবার ভাবছি এখানে আমার সবাই থেকেও ভালো নেই, আমি সবার কাছে অবহেলিত। বাইরেও না হয় হব, তবুও নিজের মানুষের কাছে এতটা আঘাত পেতে হবে না। অন্য কেউ আঘাত করলে সেটা সহ্য করে নেব, কিন্তু আপনজন মানুষের প্রতিনিয়ত দেওয়া আঘাতগুলো কিছুতে সহ্য করতে পারবো না। এইসব ভাবছি আর ঘুমানোর চেষ্টা করছি। আজ কিছুতে ঘুমাচ্ছে না। এসব ভাবতে ভাবতে আরও কতক্ষণ পর যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে করতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি বোন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ও আমার সাথে থাকলে এমন করে ঘুম ভাঙায়। ও যে আমার কাছে থাকে কোনোদিনও ওর আগে আমি ঘুম থেকে উঠতে পারিনি, আজও পারলাম না। ওকে জিজ্ঞাসা করলাম, কখন উঠছিস? অনেকক্ষণ হলো। ডাকিসনি কেন? তোকে ঘুম পাড়াচ্ছিলাম তাই। তুই তো এভাবে আমাকে ঘুম পাড়িয়ে দিস, তাই ভাবলাম আজ একটু আমিও তোকে ঘুম পাড়িয়ে দিই। সকালে পড়তে বসিসনি? না, আমার পড়া কমপ্লিট আছে। আচ্ছা, স্কুলে যাবি না? যাবো তো। আমি ঘড়ির দিকে তাকে দেখি 7টা বাজে। সকাল 9টায় বোনের স্কুল, তাই 8:30টায় বাড়ি থেকে বের হয়। আমার পরীক্ষা সকাল 10টায়। আমাকে 9টা বাড়ি থেকে বের হতে হবে। তার মানে এই বাড়িতে আমার তো 2 ঘন্টা আছি। তারপর আমার ঠিকানা হবে নতুন কোনো জায়গা, যেখানে আমার কোনো পরিচিত নেই। সেখানে হয়তো আমাকে শাসন করার কেউ নেই, ভালোবাসারও কেউ নেই। বোনকে খাওয়া দাওয়া করে রেডি হওয়ার জন্য পাঠিয়ে দিলাম। 8টার দিকে বোনকে ডাক দিলাম। বোনকে ডেকে তার হাতে চকলেট দিলাম, দিয়ে বললাম, ভালো করে লেখাপড়া করবি, তোকে অনেক বড় হতে হবে। ও কেমন রহস্যময়ভাবে আমাদেরকে তাকালো। ওকে আবার বুকে জড়িয়ে নিলাম, ওর কপালে একটা চুমু এঁকে দিলাম। আমার চোখ দুটি পানিতে ভরে গেছে, খুব কান্না পাচ্ছে এখন। যাই না আর কবে ওকে দেখতে পাবো, তাই বুকটা ফেটে কান্না আসছে। বোনকে পাঠিয়ে দিলাম ওর স্কুলের জন্য। তারপর কিছু চকলেট আর বোনের চিঠিটা টেবিলের উপরে রাখলাম। আর বোনের জন্য টেবিলের উপরে ড্রয়ারে একটি ছবি রাখলাম, আর ড্রয়ারের নিচে বাবার জন্য লেখা চিঠিটা রাখলাম। তারপর বাড়ি থেকে ব্যাগ কাঁধে নিয়ে বের হলাম। গন্তব্যস্থল আমার পরীক্ষার সেন্টার। তারপর সেখান থেকে অজানা কোনো উদ্দেশ্যে রওনা দিব। বাড়ির দরজা পেরিয়ে পিছন দিকে তাকিয়ে একবার শেষবারের মতো আমার বাড়িটাকে দেখে নিলাম। তারপর হাঁটা শুরু করলাম। পরীক্ষা দিয়ে সোজা দিনাজপুরে চলে গেলাম। ওখানে গিয়ে বাসের টিকিট কেটে সিটে বসে পড়লাম। এতক্ষণ আমার বোনটা বাড়ি আসার সময় হয়ে গেছে, হয়তো বাড়ি এসে আমার রুমে চলে গেছে চকলেট নেওয়ার জন্য। কিন্তু বোন আজ যেমন অনেকগুলো চকলেট পাবে, তেমনি সাথে একটা চিঠিও পাবে। হয়তোবা চিঠিও হাতে নিয়ে পড়া শুরু করে দিয়েছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় সোহাগী বোন আমার, প্রথমে বলছি আমার চিঠি পড়ে একদম মন খারাপ করবি না, আর কান্না তো ভুলেই যা। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাচ্ছি। জানি তুই প্রতিদিনের মতো স্কুল থেকে এসে সোজা আমার রুমে তোর চকলেট দিতে যাবি। দেখ, তোর জন্য অনেকগুলো চকলেট রেখে গেছি। তোর তো আবার স্কুল থেকে এসে আমার কাছে চকলেট না নিলে মন খারাপ হয়, আমার উপর অনেক রাগ করে বসে থাকিস। তখন আবার অনেক কিছু করে দ্বিগুণ চকলেট দিয়ে তোকে গল্প শুনে রাগ ভাঙাতে হয়। তাই তোর পাওনা চকলেট দিয়ে গেলাম। আর হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম, তোর পড়াশোনা ঠিকঠাক মন দিয়ে করবি, তোকে অনেক বড় হতে হবে। তুই রেজাল্ট ভালো করলে আমি তোর জন্য পুরস্কার পাঠাবো। তুই আমার খবর পাবি না জানি, কিন্তু আমি তোর খবর ঠিকই পেয়ে যাব। বাবা মার কথা শুনে চলবি, আর এমন কিছু করবি না যাতে তোর জন্য দাদা ভাই অনেক কষ্ট পায়। সবার সাথে মিলেমিশে থাকবি, আর আমার কথা ভেবে মন খারাপ করবি না। আমার কথা মনে পড়লে আমার এই চিঠিটা পড়বি। জানিস, তোকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, জানি না তোকে ছাড়া কীভাবে থাকবো। তাই তোর স্মৃতিস্বরূপ তোর অনেকগুলো ছবি নিয়ে যাচ্ছি। আর বাড়ি কোথাও যাতে আমার স্মৃতি না থাকে তার জন্য সবকিছু মুছে দিয়ে যাচ্ছি। বাড়ি সারা বাড়ি খুঁজলেও তুই আমার একটা স্মৃতিও পাবি না। আমার সব স্মৃতি পুড়ে ফেলেছে, সাথে আমার কাপড়গুলো। জানি এখন তুই আমার আল্লাহ দিকে তাকাবি, কিন্তু দেখ ওখানে কিছু নেই। আমার পড়ার টেবিলের উপরে ড্রয়ারটা খুলে দেখ, ওখানে তোর জন্য আমার একটা ছবি আছে। আমার কথা মনে পড়লে এই ছবি আর চিঠিটা দেখবি। এগুলো তোর কাছে স্মৃতি রেখে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, এটা কাউকে বলার দরকার নেই। তোকে দেওয়া এই চিঠিটা কাউকে দেখাবি না।
শুধু দেখ কতদিন পর তাদের আমার কথা মনে পড়ে। তারা যেদিন আমার কথা জিজ্ঞেস করবে সেই টেবিলের নিচে ডয়ারে বা আমার জন্য একটা চিঠি রেখেছি, ওটা তাদের হাতে দিবি। তোর কিছু বলা লাগবে না, জানিস তোকে আমি একদিনের জন্য ভুলতে পারবো না। কারণ তো দেখতেই তো পাচ্ছিস এই বাড়িতে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আমার মাঝে মাঝে কি মনে হতো জানিস, তুই আমার বোন না, তুই আমার মা। তোর মতো করে মাও কোনো দিন ভালোবাসেনি, এত আদর করে খাইয়া দিইনি। সত্যি আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হতো তোকে মা বলে ডাকি। আমার খুব কষ্ট হচ্ছে রে বোন তোকে ছেড়ে যেতে। তোর কথা মনে পড়তে চোখের পানিতে ভেসে যাচ্ছে। যখন চিঠিটা লিখছিলাম তখন তুই ঘুমাচ্ছিলি, খুব মায়াবী লাগছিল তোকে। দেখ তোকে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে জড়িয়ে ধরে কাটতেও পারছি না, আর কিছু লিখতেও পারছি না রে বোন। চোখ জলে ভেসে যাচ্ছে। ভালো থাকিস পিচ্ছি বোন আমার, যে ঠিকঠাক যত্ন নিবি, না হলে কিন্তু রাগ করবো আর অনেকগুলো বকা দিব। ইতি তোর হতবাকা দাদা ভাই। আমার সকল ভাবনা জুড়ে শুধু আমার পিচ্ছি, ওর জন্য মনটা খারাপ। চোখ দিয়ে অবিরত পানি পড়ছে। গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আমি গাড়ি ছেড়ে হেলান দিয়ে ভেজা চোখ দুটো বন্ধ করে নিলাম। এই যে শুনছেন, বগুড়া চলে এসেছি। আপনি কি কিছু খাবেন না? মেয়েটা দেখে চোখ ফেললাম। বুঝতে পারলাম পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখগুলো ভিজে গেছে। আমি আমার হাতে ঘড়ির দিকে তাকালাম, দেখে 6:15 বাজে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমি মেয়েটাকে বললাম, আসলে আমার খাওয়ার তেমন ইচ্ছা নেই, আপনি যেতে পারেন। মেয়েটি বলল, এতটা পথ জার্নি করেছেন, অন্ততপক্ষে হালকা কিছু খাবার খেয়ে নেন। মেয়েটিকে প্রথম থেকেই আমার কেমন জানি কিছুটা পরিচিত মনে হচ্ছিল। আর কোনো কথা না বাড়িয়ে বললাম, চলেন। ফুড গার্ডেনের ভিতরে চলে গেলাম। একটি টেবিলে পাশাপাশি 2 চেয়ার টেনে বসলাম। আমি খাবার অর্ডার করলাম। মেয়েটির চেয়ারে বসতেই মোবাইলে মেসেঞ্জার অন করলো। অন্য একটি মেয়ের সাথে চ্যাট করছিল হয়তো। ওই মেয়েটির নাম দীপশিখা। একটি মেসেজে রিপ্লাই দিয়ে মেয়ে উপরে মেসেজ দেখার জন্য উপরে গেল। মেসেজগুলো দেখতে লাগলো। এতক্ষণে খাবার এসে গেছে। মেয়েটি খাচ্ছে আর দীপশিখা আগের মতো মেসেজগুলো দেখছে। ওখানে একটি ছবি দেখতে পেলাম, কারো একটা বিয়ের কার্ডের ছবি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কি আপনার ওই বিয়ের কার্ডের পিকচারটা দেখতে পারি? মেয়েটা একটু ভেবে বলল, হ্যাঁ দেখতে পারেন, এটা তো আর গোপনীয় কিছু না, বেশি কিছু তো আর চাচ্ছেন না, শুধু বিয়ের কার্ডের পিকচার দেখবেন। এই বলে মেয়েটি বিয়ে কার্ডের পিকচারটি ওপেন করে মোবাইলটা আমার দিকে বাড়িয়ে দিল। কার্ডটা দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। কার্ড দেখে আর কি অবাক হব, অবাক হলাম কনে আর কনের ফুল অ্যাড্রেস দেখে, যে অ্যাড্রেসটার সাথে আমি আগে থেকে পরিচিত। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা একসাথে এত পর জার্নি করছি, একসাথে খাবার খাচ্ছি, অথচ আপনার নামটা এখনো জানা হলো না। আপনার নামটা কি জানতে পারি প্লিজ? তাছাড়া আপনাকে কেন জানি আগে থেকে কিছুটা পরিচিত মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, দেখেন মিস্টার, আপনার চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়া আমরা একসাথে জার্নি করছি, খাবার খাচ্ছি, এতে আমার নামের কি সম্পর্ক? তখন আমি বললাম, আচ্ছা বাবা ঠিক আছে, নাম বলতে হবে না, এটা তো বলেন মেয়েটা আপনার কি হয়, ফ্রেন্ড বুঝি? ফ্রেন্ড আবার রিলেটিভ দুইটাই। আসলে এ হচ্ছে একই সাথে আমার বান্ধবী প্লাস আমার বোনের ননদ। মেয়েটি খুব ভালো আর আমার বেস্ট ফ্রেন্ড। তাই? ভালো তো। আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ডে বিয়ে হয়ে যাচ্ছে, তা আপনারটা কবে হবে শুনি? পাত্র বুঝি ঠিক করা আছে? তাতে আপনার কি শুনি? আসলেই ছেলেদের সাথে একটু হেসে কথা বললে, একটু লাই দিলেই ওরা মাথায় উঠে বসতে চায়। যেমন আপনি, যেই না আপনার সাথে একটু ভালোভাবে কথা বলছি, তেমনি আপনি আমার সাথে ট্রাই মারার চেষ্টা করছেন। আসলে সব ছেলেরাই এক। যা বাবা, কি এমন কথা বললাম আমি? এটুকুই তো ইয়ার্কি করলাম। তবে আমার কি মনে হচ্ছে জানেন, বিয়ে বাড়িতে আপনাদের সকলে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তাই? আচ্ছা কেন আপনার এমন মনে হলো বলেন তো শুনি। আরে না, এমনিতে ফান করে বললাম। আচ্ছা আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমারও কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। হতেও পারে, পৃথিবী তো গোল। তাছাড়া আপনিও ঢাকা থাকেন, আমিও ঢাকা থাকি, আমাদের দেখা হওয়াটা মোটেই মিরাক্কেল কিছু না। তাই? কি জানি, হতেও পারে। তাছাড়া আপনি তো পরিচিত হতে চান না, আপনি আপনার নামটাও বললেন না, তাই আমি কিভাবে আমার পরিচয় দিই বলেন? তা থেকে ভালো হয় আমরা অপরিচিতই থাকি। এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে আবার গাড়িতে উঠে বসলাম। মেয়েটি বলল, আপনি চাইলে এবার জানালার ধারের সিটে বসতে পারেন। আমি বললাম, আমার এখানে প্রবলেম হচ্ছে না, আপনি বসে পড়েন। দুজনে সিটে বসে পড়লাম। আমি আবার মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার বেস্ট ফ্রেন্ড প্লাস রিলেটিভের বিয়ে, আর আপনি আজ যাচ্ছেন যে? আপনার তো 10 দিন আগে যাওয়ার কথা ছিল। আসলে ভার্সিটিতে কিছু ঝামেলায় পড়ে গেছিলাম, তাই যেতে দেরি হয়ে গেল। ও আচ্ছা বুঝলাম, এই নেন জুস খান বলে জুসের বোতলটা মেয়েটার দিকে বাড়িয়ে দিলাম। মেয়েটা একটুখানি খেয়ে বোতলটা আবার আমার দিকে দিয়ে দিল। আমি বাকিটুকু খেয়ে নিলাম। তারপর আর কিছুক্ষণ কথা বলে আমি আবার বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। এসএসসি পরীক্ষা দিয়েই সোজা ঢাকায় চলে এসেছি। যখন ঢাকায় পৌঁছায় তখন অনেক রাত। আমার কোথাও থাকার জায়গা নেই বিধায় সারা রাত বাস কাউন্টারের পাশে দাঁড়িয়েছিলাম। সকাল হতেই পাগলের মতো চারিদিকে ছোটাছুটি করছি,
এই নতুন জায়গায় কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুধু একটা কাজের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছে। এবার সারাদিনটা অতিক্রম করে চলেছি। সারাদিনে অনেক জায়গায় ঘুরলাম, অনেক লোককে কাজের কথা জিজ্ঞেস করলাম, কেউ আমাকে কাজ রাখলো না। এক সময় সন্ধ্যায় ঘনিয়ে আসলো। এই ব্যস্ত শহর ঢাকায় আমি কিছুই চিনি না। এদিকে ক্ষুধার জ্বালায় পেট কামড়াচ্ছে, তাই সন্ধ্যায় একটি ছোট্ট হোটেলে ঢুকলাম কিছু খাওয়ার জন্য। খাবার মুখে তুলতেই আমার পিচ্ছি বোনটার কথা মনে পড়ে গেল। নতুন জায়গায় নতুন করে খাবারের কোনো স্বাদ পেলাম না, তবু খিদার কারণে খেলাম। বাড়িতে থাকলে আমি না খেলে পিচ্ছি বোনটা খাইয়ে দিত। হোটেল থেকে খেয়ে বের হলাম, রাতে ঘনিয়ে আসছে। আমার জন্য এখনো একটা থাকা জায়গা এবং কাজ কোনোটা জোগাড় করতে পারিনি। রাত যখন গভীর তখন একটি টং দোকানের পাশে দাঁড়ালাম। দোকানটা বন্ধ করে ফেলেছে, তাই সে দোকানের পাশেই রাতটা কাটানোর সিদ্ধান্ত নিলাম। বুঝতে পারছি আজকে রাতটাও জেগে কাটাতে হবে। ঘুমে গেলে আমার ব্যাগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ঘুম পাওয়া সত্ত্বেও রাত জেগে কাটালাম। পরদিন সকাল হতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ি গেটে একটা সাদা ছোট্ট কাগজে লেখা কাজের লোক আবশ্যক। আমি সে বাড়ি গেটে গেলাম। ওই বাড়ির দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করলাম কাজের লোক লাগবে কিনা। দারোয়ান আমাকে ওখানে থাকতে বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা সহ দারোয়ান ফিরে আসলো। মহিলাটি কাছে আসতেই আমি ওনাকে সালাম দিলাম। মহিলাটি প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করবে? আমি উত্তরে শুধু জি ম্যাডাম বললাম। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলো, তুমি কাজ করতে পারবে তো? আর কবে থেকে কাজ করছো? তোমাকে দেখে কিন্তু কাজের ছেলে মনে হচ্ছে না। আমি বললাম, আসলে ম্যাডাম আমি গতকালকেই প্রথম ঢাকায় আসছি, আগে কখনো কাজ করিনি। তবে আমি আমার সাধ্যমতো আপনার সব কাজ করে দেওয়ার চেষ্টা করব। আর যেটা পারবো না সেটা না হয় আমাকে একটু শিখিয়ে দিবেন। আমি কখনোই আপনার কাজে অবহেলা করব না। আমি ভাবছি যেভাবে হোক এই কাজটা আমাকে পেতে হবে, দরকার হলে পায়ে ধরবো, তবু কাজটা আমার চাই। কাজটি হারানো ভয়ে আমার চোখে জল চলে আসছে। ম্যাডাম আমার দিকে কেমনভাবে যেন আমার দিকে তাকালেন, হয়তো আমার ছলছল চোখ দেখে কিছু বোঝার চেষ্টা করছে। গতকাল কোথায় ছিলে? তোমার কি থাকার মতো জায়গা আছে? আমি ওনাকে না বলাতে দারোয়ানকে একটা রুমের কথা বললে আমাকে ওখানে নিয়ে যেতে বললেন। আমাকেও দারোয়ানের সাথে যেতে বললেন আর বললেন, মন দিয়ে কাজ করতে হবে, কিন্তু কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমার কাজ জোগাড় হয়ে গেছে। জানতে পেরে আমি ওখানেই ওনাকে সালাম দিলাম। তারপর দারোয়ানের সাথে বাসার ভিতরে চলে গেলাম। দারোয়ান আমাকে একটা রুমে দিয়ে আবার কেটে চলে গেলেন। রুমটা মোটামুটি বড়ই, সেখানে বিছানা করা ছিল। আমি বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। দরজার টোকা পড়াতেই ধর ফেরে উঠলাম। দেখি দরজায় ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি উঠে বসাতেই ম্যাডাম আমার রুমে আসলেন। বললেন, মনে হয় তুমি অনেক ক্লান্ত, তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। জি ম্যাডাম, 2 রাত 2 দিন পর্যন্ত ঘুমাইনি। এক রাতে বাস কাউন্টার আর এক রাতে টং দোকানের পাশে কাটাইছি, তাই ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। ম্যাডাম আমাকে পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন, কে কে আছে আমার পরিবারে। তারপর লেখাপড়া জানতে চাইলেন। আমি বললাম আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম। উনি কেমন জানি রহস্যময়ভাবে আমার দিকে তাকালেন, হয়তো ভাবছেন আমি মিথ্যা বলছি। তিনি আবার আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি সত্যি এসএসসি দিয়েছো এবার? আমি বললাম জি ম্যাডাম। তিনি বললেন, আচ্ছা বলো তো, তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? ম্যাডাম পরশু আমার লাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আর আমি পরীক্ষা দিয়ে ওই দিক দিয়ে সোজা ঢাকা চলে আসছি, বাড়িতেও যাইনি। আমি ব্যাগ থেকে অ্যাডমিট কার্ডটা বের করে ওনার হাতে দিলাম। উনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? তোমার বাড়ির লোকজন তো মনে হয় এতক্ষণ তোমায় অনেক খুঁজেছে, চিন্তা করছে তোমার জন্য। আসলে ম্যাডাম একজন ছাড়া হয়তো কেউ জানতে পারেনি যে আমি বাসায় নাই। আচ্ছা তুমি যে চলে এসেছো, তোমার খারাপ লাগছে না? সত্যি কথা বলতে ম্যাডাম আমার পিচ্ছি বোনটার জন্য খুব কষ্ট হচ্ছে। জানি সে আমার জন্য আমার রুমে বসে অনেক কান্না করছে, তবে সে কথাটা কাউকে বুঝতে দেবে না। খুব ছোট্ট আমার পিচ্ছি, কিন্তু সব বুঝে, আর আমার কথার অবাধ্য সে কখনোই হবে না। আচ্ছা তুমি যে বললে তোমার আসার খবর কেউ জানতে পারবে না আর তোমাকে খুঁজবে না, কেন? আসলে আমি আমার পরিবারে আগাছার মতো ছিলাম, তাই চলে এসে আমার বাড়িটাকে আগাছামুক্ত করলাম। আপনি বলছেন আমার বাড়ির লোক আমাকে খুঁজবে, সেটা কখনোই করবে না, কারণ একই বাড়িতে আছে, অথচ 10 দিন আমার কেউ খবর নেয়নি। আমার বাবা মাও না, শুধু আমার পিচ্ছি ছাড়া। বোন আমাকে অনেক ভালোবাসো তো তাই। ও আচ্ছা, আজ তাহলে তুমি রেস্ট নাও, কাল থেকে মন দিয়ে কাজ করো, কেমন? জি আচ্ছা ম্যাডাম। কথাটি বলে ম্যাডাম আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত্রিবেলা মনের কথা খুব মনে পড়ছিল। জানি না পিচ্ছিটা কেমন আছে, কি করছে, নাকি আবার কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর ম্যাডাম খাওয়ার জন্য ডাক দিলেন। খাওয়ার পর আমার ডায়েরিতে কিছু অনুভূতি লিখে রাখলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হতেই আবার কাজ শুরু হলো। বাজার করা, ঘর ঝাড়ু দেওয়া, ফুল গাছে জল দেওয়া, আর অনেক ফরমাইশ খাটায় আমার কাজ। আমি আমার সব কাজ মনোযোগ দিয়ে করি, কাজের তেমন একটা চাপ থাকে না, প্রতিদিন একই কাজ করতে হয়। ম্যাডাম অবশ্য মাঝে মাঝে বাইরে পাঠিয়ে দেন কাজ করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে তিনি খুবই ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় যেতে হবে, কোথায় কি করতে হবে।
কিভাবে করতে হবে। আসলে ম্যাডাম অনেক ভালো। আমি যখন আমার বাড়িতে ছিলাম তখন আমার সবাই ছিল, কিন্তু সবাই আমার আপন হয়েও আপন ছিল না, শুধু পিচ্ছি ছাড়া কথা বলার মতো কেউ ছিল না আমার। আর এখানে আমার সবাই পর, সবাই অপরিচিত, তবু এখানে আমি অবহেলিত না। আমি বাসার সব কাজ ভালোভাবে করতাম, তাই খুব তাড়াতাড়ি সবার কাছে ভালো বলে পরিচিত হলাম। ম্যাডাম মাঝে মাঝে এসে আমার সাথে গল্প করতো। উনি কখনো কখনো এমন আচরণ করতো মনে হতো আমি ওনার পরিবারের একজন সদস্য। আমি সবসময় ওনাকে ম্যাডাম বলেই ডাকতাম। একদিন তিনি আমার সাথে গল্প করতেছিলেন, হঠাৎ তিনি আমাকে ম্যাডাম বলে ডাকতে মানা করে দিলেন। উনি বললেন, যেহেতু তোমার এখানে আপন কেউ নেই, তাই তুমি আমাকে আন্টি বলে ডাকবা। তারপর থেকে আমি ওনাকে আন্টি আর ওনার স্বামীকে আঙ্কেল বলে ডাকি। এভাবে খুব সুন্দরভাবে আমার দিন কাটতে লাগলো। তবে একটা দিনও আমার পিচ্চিকে ভুলতে পারিনি। প্রতিদিনই তার জন্য যে অনুভূতি হতো তার সবটুকুই আমি আমার ডায়েরিতে লিখে রাখতাম। মাঝে মাঝে ওর ছবিগুলো দেখে কেঁদে দিতাম। এভাবে 2.5 মাস হয়ে গেল আমি এই বাসায় আছি। আমার কাজ আর সততা দেখে আন্টি এবং আঙ্কেল খুব খুশি। যখন আমি এখানে আসি তখন আমার কাজের বেতন নিয়ে কোনো আলোচনা করা হয়নি। আর এই 2.5 মাসে আন্টি আমার বেতন নিয়ে আলোচনা করেনি। আমার তেমন টাকার দরকার পড়েনি, তাই আমিও করিনি। তবে প্রতি সপ্তাহে আমার হাত খরচের জন্য আন্টি আমার কিছু টাকা দিতেন। সেখান থেকে কিছু টাকা খরচ করতাম, আর কিছু রেখে দিতাম। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি বাসার পাশে কম্পিউটার দোকানে গিয়ে রেজাল্ট নিলাম। আমার রেজাল্ট দেখে খুশিতে আমার চোখ দিয়ে পানি চলে এলো, কারণ যে রেজাল্ট হয়েছে তার থেকে আর ভালো রেজাল্ট নেই। কম্পিউটার দোকানদারও আমাকে কনগ্রাচুলেশন জানালো। তারপর রেজাল্ট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে আন্টি আমার রুমে বসে আছে। প্রায় 3 ঘন্টার মতো বাইরে ছিলাম, তাই আন্টি একটু বকা দিল। কিন্তু তারে বকাতে রাগ করা যায় না, কারণ এই বকাগুলো হলো আবেগের বকা, তাতে মিশে আছে হারিয়ে ফেলার ভয়। তারপর আন্টি আমার মুখে দিকে তাকালেন। আমার ছলছল চোখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমি একটু বকা দিলাম তাতেই তোমার কাঁদতে হবে? কিছু হয়নি আন্টি, এমনিতে বোনটার কথা খুব মনে পড়েছে। তাই তিনি বললেন, আচ্ছা, কিছু হয়নি তো তোমার রোলটা দাও। আজ তোমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, জানো তো? কতক্ষণ থেকে তোমার রোল নেওয়ার জন্য এখানে বসে আছি, আর তুমি নেই। তখন আর আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। কয়েক ফোঁটা নোনা পানি আমার গাল পেয়ে পড়ে গেল। আমার বাবা মাও আমার পরীক্ষার সময় আমায় আর আমার পরীক্ষা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিল না। আমার একটু কেয়ারও নেয়নি। আর ইনি আমার কেউ নন, অথচ আমার রোল নেওয়ার জন্য নাকি অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন। তখন আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম, আর কাঁপা কাঁপা হাতে আমার রেজাল্ট আন্টির দিকে বাড়িয়ে দিলাম। আন্টি আমার হাত থেকে কাগজটা নিল। দেখতে পেলেন এটা আমার রেজাল্ট। তিনি ভালো করে রেজাল্টে দেখলেন। তারপর তিনি অবাকভাবে আমার দিকে তাকালেন। আমি এখনো কাঁদছি। তিনি আমার চোখের পানি দেখে গলা ধরে বললেন, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন? চোখের পানি মুছে ফেল, আর দাঁড়া আমি আসছি। বলে চলে গেলেন। তিনি কিছুদিনের মধ্যে ফিরে এলেন। ফিরে এসে আমার হাতে কিছু টাকা দিয়ে বললেন, যা মিষ্টি নিয়ে আয়। আমি দেখলাম আমার রেজাল্ট দেখে আন্টি অনেক খুশি হয়েছে। খুশিতে ওনার চোখ ছলছল করছে। আমি টাকা নিয়ে দোকানে মিষ্টি আনতে গেলাম। মিষ্টি প্যাকেট হাতে নিয়ে বাসা চলে এলাম। এসে মিষ্টির প্যাকেটটা আন্টি হাতে দিলাম। উনি প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে আমার মুখের সামনে ধরলেন। আমি ওনার হাত থেকে মিষ্টিটা নিতেই উনি বললেন, একদম না, আমি তোকে মিষ্টি খাইয়ে দিব। আবার আমার চোখে পানি এসে গেল। পিচ্ছে কথা মনে পড়ে গেল। অনেকদিন হয়ে গেল ওর ওই শত্রু হাত দিয়ে আমাকে খাইয়ে দেয় না। আজ থাকলে আমাকেও খাইয়ে দিত, আমিও খাইয়ে দিতাম। চোখের পানি দিয়ে আমার গাল ভেজে যাচ্ছে। সে পিচ্ছি শেষবার মতো খাইয়ে দিচ্ছিল। ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি আন্টিকে সালাম করে ওনার কাছে দোয়া চেয়ে নিলাম। রাত হয়ে গেছে। আজ বাড়ির সবার কথা মনে পড়ছে খুব। পুরনো স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা, ওরা কি একবার আমার কথা মনে করছে না? যদিও একদিন আমার খোঁজ নিয়ে থাকে, তাহলে অবশ্যই পিচ্ছি ওদেরকে আমার দেওয়া চিঠিটা দিয়েছে। যে চিঠিতে লেখা ছিল আমার মনে কিছু অব্যক্ত কথাগুলো ছিল এমন, প্রিয় বাবা মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। জানি তোমরা যেদিন এই চিঠি পাবে সেটা আমি কোথায় আছি সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আচ্ছা বাবা মা, তোমরা বলো তো আমি কবে ঠিক বাড়ি থেকে চলে গেছি? জানি বলতে পারবে না। যেদিন আমি চলে আসছি তার আগে রাতে চুপি আমি তোমাদের রুমে গেছিলাম শুধু তোমাদের শেষবারের মতো দেখতে। সেই রাতেই তোমাদের রুমে বড় ক্যালেন্ডার আছে, ওইটাতে সেদিনের তারিখটা একটা গোল দাগ দিয়ে এসেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের এত সুন্দর ক্যালেন্ডারটা দাগ দিয়ে নষ্ট করার জন্য। যদিও খুব ছোট করে ডাকটা দিয়েছি, বড় করে দিলে হয়তো তোমরা রাগারাগি করবে। তখন আমার জন্য আমার বোনটাকে আবার কথা শুনতে হবে। আচ্ছা মা, তোমার কি একটিবারও আমার কথা মনে পড়ে না? আমি জানি না বোন কতদিন পর তোমাদের এই চিঠিটা দিতে পারবে। আসলে আমি তো ছিলাম তোমাদের পরিবারে একজন উটকোট ঝামেলা, তাই না মা? তাই তো আমি চলে গিয়েছি, তোমাদের সেই ঝামেলা থেকে মুক্তি দিলাম। সত্যি বলছি মা, আমি খুব ত্যক্ত ও বিরক্ত। আমাকে তোমাদের এই অবহেলা করা, বকাঝকা করা, মারধর করা, আমাকে কথা কথা মরতে বলা, এগুলো আর একদম সহ্য হতো না মা। জানো মা, তোমাদের আমার সাথে এমন আচরণ করায় আমি খুব কষ্ট পেতাম। ঘরে বসে দিন রাত কাঁদতাম আমি। কান্নায় যখন আমি ভেঙে পড়তাম তখন একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত।
খুব শান্ত পেতাম মা। তখন ভাবতাম, মা তুমি এসেছো, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে আমায় আদর করে দিচ্ছ, সুখে বুকটা ভরে যেত মা। কিন্তু জানো মা, যখন আমি মাথা তুলে পিছনে তাকাতাম, তোমাকে কখনোই দেখতে পাইনি। দেখতাম আমার পিছে ছোট বোনটা ফুপে ফুপে কাঁদছে আর আমার মাথায় হাত বুলে দিচ্ছে। জানো মা, তখন আমরা দুই ভাই বোন মিলে দরজা লাগিয়ে দিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করতাম। তখন মনটা অনেক হালকা হতো। জানো মা, এভাবে আমার পিচ্ছি বোনকে কখন যে তোমার জায়গাটা দিয়ে দিয়েছি আমি নিজেও বুঝতে পারিনি। সেই ছিল একমাত্র যে আমার মা বাবা ভাই বোন বলতে সব। জানো মা, এরকম একটা বোন থাকলে কারো দরকার হয় না, এমনকি বাবা মারও না। জানো, তখন খুব খারাপ লাগতো যখন আমার জন্য আমার বোনটাকে খুব বকতে। তখন আমি কষ্ট পেতাম। ও তো খুব ছোট, তোমাদের কি ওকে না বকলে হয় না? তোমরা যেদিন আমার জন্য বোনকে খুব বকতে, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মরে যাব। তোমাদের কথা কথা মরতে বলা সত্যি করে দিব। জানো, আমি একদম মরতেও গিয়েছিলাম, কিন্তু মরতে পারিনি। জানো মা, কেন মরতে পারিনি? যখন আমি রশিতে ঝুলে চেয়ারটা সরাই দিতে যাব, তখনই একটা মুখ আমার মনে জলজল করে ভেসে উঠল। জানো সেটা কার মুখ? সেটা তোমার মুখ না, সেটা আমার ছোট বোনের মুখ। মনে হচ্ছিল এই বুঝি দূরে এসে বলতেছে, দাদা ভাই চকলেট দে, দাদা আজকে ভাত খাইয়ে দে। এইভাবেই আর মরা হয়ে ওঠেনি। তবে আজ থেকে তোমরা আমাকে মৃত ভাবতে পারো। আমি তোমাদের কাছে আর কোনো দাবি নিয়ে আসবো না। শুধু আমার বোন, আমার পিচ্ছি বেলায় তোমরা কোনো কিছু বলিও না। তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার পিচ্ছিকে কষ্ট দিও না, আমার মতো কাউকে অবহেলা করিও না। সে শুধু আমার বোন না মা, সে তোমার মেয়েও। শুধু শুধু আমার জন্য কেন কষ্ট দাও তাকে? আমি চলে যাচ্ছি। শুধু আমার বোনটাকে ভালো রেখো, সুখে রেখো, আর ওর একটু ভালো করে যত্ন নিও। আমি আর কিছু লিখতে পারছি না মা, লিখতে গেলেই হাতটা কেঁপে উঠতেছে। আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো। ইতি, তোমাদের আগাছা। বোনটার জন্য খুব খারাপ লাগতেছিল, কেন জানি মনে হচ্ছিল সে আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তাই ভাবলাম আমাকে আমার বোনের জন্য কিছু একটা করা দরকার। সেদিন থেকেই একটু একটু করে টাকা জমাতে শুরু করলাম। এরপরে আর কিছুদিন কেটে গেল। আমি একদিন আন্টির কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার শহরে আমার স্কুলে আসলাম মার্কশিট নিতে। সেখানে এসে আমার এক বন্ধুকে দেখতে পেলাম, সেও একই কাজে আসছে। আমি যেখানে আসছি সেটা কাউকে না বলে তার জন্য তাকে অনুরোধ করলাম। আমার পিচ্ছিটার খবর রাখতে বললাম। ওকে আমার বাসার ফোন নাম্বারটা দিয়ে আমি আমার কাজ শেষ করে সেদিনে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পাশে একটা কলেজে ভর্তি হলাম। এভাবে বাসায় কাজ করে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে লাগলাম। কাজ করে আবার পড়ালেখা করা অনেক কষ্টের, তবু সেই কষ্টটাই করতাম আমি। সারাদিন কাজ করতাম আর অনেক রাত পর্যন্ত বই পড়তাম। মাঝে মাঝে আমার পিচ্ছির কথা খুব মনে পড়তো, ওর জন্য খারাপ লাগতো। তাই প্রতিদিন ওকে নিয়ে কিছু না কিছু ডায়েরিতে লিখে রাখতাম। একদিনের জন্য আমি ওকে ভুলতে পারিনি, আর ওকে ভুলে থাকতেও চাই না। এভাবে দিন অতিবাহিত হচ্ছে। আমি কলেজে যাওয়ার খুব কম সুযোগ পেতাম, গেলেও সাদামাটাভাবে যেতাম। আর তেমন কোনো ভালো পোশাকও ছিল না যে হিরো মার্কা স্টাইলে কলেজে যাব। আমি এখানে পরিশ্রিত, তাই আমাকে ফ্যাশন শোভা পায় না, কারণ আমি তো একজন সাধারণ কাজের ছেলে। কখনো হয়তো ভুলে একটু ময়লা কাপড় পরেই কলেজে চাই, তাই কলেজে কেউ আমার সাথে মিশতে চায় না। আমিও চেষ্টা করিনি। কলেজের সব বন্ধুবান্ধবীরা আমাকে গাইয়া খ্যাত বলে, আমি কিছু মনে করি না। ঢাকা শহরে সবাই স্মার্ট, কলেজের ছেলেমেয়েরা তো আরও, শুধু আমি ছাড়া, কারণ আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করতে হয়। একদিন আমি ক্লাস শেষ করে হেঁটে বাসায় যাচ্ছিলাম, তখন আমার পাশে একটি রিক্সার এক চাক্কা গর্তে পড়ে। রিক্সা থেকে একটা মেয়ে পড়ে যাচ্ছিল। মেয়েটি লাফ দিয়ে রিক্সা থেকে নামলো, কিন্তু শরীর ভার কন্ট্রোল করতে না পেরে নেমে পড়ে যাচ্ছিল। তাই আমি হাত বাড়িয়ে মেয়েটির হাত ধরে ফেললাম, ওকে টেনে আনলাম এক সেফ জায়গায়। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দেখলাম আমারই ক্লাসমেট। তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। মেয়েটি বলছে, তুই আমার হাত ধরলি কেন? আপনি ড্রেনে পড়ে যাচ্ছিলেন, তাই আপনার হাতটা ধরেছিলাম। তুই আমার হাত ধরার চেয়ে আমি ড্রেনে পড়ে গেলেই বেশি খুশি হতাম। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? এই কথা বলে মেয়েটি আমার গালে আরো একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। আমি মুখ ভার করে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তখন একটা লোক এই ছেলে বলে কাকে যেন ডাকছে। আমি মাথা উঁচু করে ওনার দিকে তাকাতে দেখি উনি আমাকে ইশারা করে এখানে যেতে বলছে। আমি ভয় পেয়ে গেলাম, এইমাত্র তো একটা মেয়ের হাতে চর খেয়েছি। উনি ওখানেই ছিলেন, নিশ্চয় দেখেছেন, তাই ভাবছেন আমি হয়তো খারাপ কিছু করেছি, তাই মেয়েটি মেরেছে। ইনি এখন আমাকে ডেকে হয়তো আমাকে মারবে, তাই ওখানে দাঁড়িয়েছিলাম। লোকটি আবার আমাকে ডাকলো। আমি ভয়ে ভয়ে লোকটির কাছে যেতে লাগলাম। তিনি আমার একটা হাত ধরলেন। ভয়ে আমার বুক কাঁপতে শুরু করলো। লোকটি বলল, দেখে তো সাদাসিধে শান্ত ছেলে মনে হচ্ছে, তা মেয়েটার হাত ধরতে গিয়েছিলি কেন? ও পড়েছে পড়ুক, ড্রেনে চুবাবনি খাক, তাতে তোমার কি? শোন, এই শহরে কেউ কারো নয়, তাই পরবর্তীতে নিজে থেকে কারো উপকার করতে যাবা না। তোমার ভয় নেই, আমি সব দেখছি, তোমার কোনো দোষ ছিল না। বলে লোকটি আমার বিদায় দিল। আমি বাড়িতে চলে আসলাম। এর কিছুদিন পর কলেজে প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষা শুরু হয়। আমার পিছিয়ে ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, তাই এবার সায়েন্স নিয়ে পড়তেছি। যখন আমার রেজাল্ট দিল তখন পুরো কলেজে কয়েকদিন পিনপত্র নীরবতা। আসলে কি এমন হয়েছিল যার জন্য সবাই চুপ? ভাবতে অবাক লাগছে। হ্যাঁ, অবশ্য অস্বাভাবিক কিছু হয়েছিল।
আমাদের কলেজে এত স্মার্ট এত মেধাবী স্টুডেন্টের মধ্যে সায়েন্স ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছিল গাইয়া আনস্মার্ট খ্যাতমার্কা ছেলেটি। সেও আবার অন্যের চেয়ে অনেক বেশি মার্কস পেয়ে যে কলেজে রেজাল্ট দেয় সেই কলেজে রেজাল্ট নিতে গিয়েছিলাম। তারপর 3 দিন কলেজে যাইনি। এত কাজ করে রেগুলার কলেজে যাওয়া সম্ভব না, তাই কলেজে না গেলেও বাসা কাজ করে গভীর রাত পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করি। তারপরের দিন যে কলেজে গেলাম দেখি পুরো দৃশ্য পাল্টে গেছে। যেখানে আমি কলেজে ঢুকাই সবাই আমাকে টিজ করতো, আমাকে দেখলেই অন্য স্টুডেন্টরা বলতো, দেখ গর্ত থেকে উঠে এসেছে। দেখো সবাই মিস্টার খ্যাত কলেজে ঢুকলো। ক্লাসরুমে ঢোকার সময় কেউ কেউ বলতেছে, আরে খ্যাত সাহেব এসেছে, ওকে বসতে দে। আমি ওদের আমার কথাবার্তা শুনে নির্বিকার থাকতাম। ক্লাসে ঢুকে যে বেঞ্চটা কেউ বসে না সেই বেঞ্চটাতে বসতাম আর নীরবে ক্লাস করে যেতাম, কারণ একবার ক্লাসে ঢুকে দেখি কোনো বেঞ্চ খালি নেই। আমি গিয়ে আমার এক ক্লাসমেটের পাশে বসে যাই। তখন সাথে সাথে ছেলেটি আমাকে বলে, ওই খ্যাত বসার আর জায়গা পেইলি না, আমার কাছে তো বসতে হলো। এরকম আরো কয়েকটা অকথ্য ভাষা ব্যবহার করে ছেলেটি আমাকে ওই বেঞ্চে রেখে বাকি ফ্রেন্ডের নিয়ে উঠে গেল। তারপর থেকে আমি কারো কাছে কোনোদিন বসিনি। আমি দেখছি ক্লাসের শেষের দিকে কোনো বেঞ্চ ফাঁকা নেই, আমি সেই বেঞ্চে বসতাম। কিন্তু আজ কলেজে ঢোকার সাথে কোনো আওয়াজ পেলাম না, কেউ আমাকে কোনো কিছু বললো না। ক্লাসে ঢোকায় কেউ আমাকে কোনো কিছু বলছে না, সবাই শুধু শুধু মাঝে মাঝে আমাদেরকে আর চোখে দেখছে। 1 বছর হয়ে গেছে এই কলেজে, শুরু প্রথম দিকে কয়েকজন ছাড়া কারোর সাথে কথা বলিনি, কারোর সাথে কথা বলার প্রয়োজনও পড়েনি। এত কাজের চাপে ক্লাসের পর কোথাও দাঁড়ানোর সময় ছিল না। কলেজে এখন সবার টপিক আমাকে নিয়ে, আমার রেজাল্ট ওরা মেনে নিতে পারছে না। একে কলেজে ঢুকেছি, শুধু দেখছি সেদিন রিক্সা থেকে মেয়েটি পড়ে যাচ্ছিল, সেই মেয়েটাকে আমাকে ডাকছে আর আমার দিকে আসতেছে। আমি ভাবছি আজও যে আমাকে কোনো কিছু নিয়ে ঝাড়ি মারবে, কিন্তু আমি তো কিছু করিনি, তাই দাঁড়ালাম। আজ দেখি কি বলে, কিন্তু যা ভাবছিলাম তা না। মেয়েটি এসে বলল, সরি। কেন? আসলে আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আমি এরকম ব্যবহারে অভ্যস্ত। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? বলে হাত বাড়িয়ে দিল। আমি বললাম, দেখেন আমি একজন খ্যাতমার্কা ছেলে, হঠাৎ আমার সাথে ফ্রেন্ডশিপ করাটা আপনার ঠিক হবে না। আপনি অনেক সুন্দর আর স্মার্ট, আমি একজন আনস্মার্ট গরিব ছেলে। জানেন তো আমার এই হাত ড্রেনে ময়লা থেকে অপরিষ্কার, তাই আমার হাতের সাথে আপনার হাতে ছোঁয়া লাগলে আপনার হাতটা অপরিষ্কার হয়ে যাবে, হয়তো বা আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাই আমার সাথে ফ্রেন্ডশিপ না করে ভালো। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দাওনি? বললাম তো আমি কিছু মনে করিনি। তাহলে আমার সাথে ফ্রেন্ডশিপ করছো না কেন? এমনিতেই আমার কোনো ফ্রেন্ডের দরকার নেই। তাই? কেন? দেখেন আমি একটা বাড়িতে কাজ করি, সেখান থেকে কলেজে ফাঁকে এসে লেখাপড়া করি। আমি এমনিতে কাজের চাপে পড়ার সময় পাই না, তাই কলেজে নিয়মিত আসতে পারি না। আর ফ্রেন্ডশিপ করে আপনার সাথে সময় নষ্ট করে আমার পড়ার সময় কমিয়ে ফেলতে চাই না, প্লিজ আমাকে ক্ষমা করবেন। বলে চলে আসলাম। এতক্ষণ অনেকে আমাদের দেখছিল। আমি ক্লাসে এসে শেষের দিকের বেঞ্চায় বসে পড়লাম। মেয়েটিও দেখি আমার পিছে পিছে আমার বেঞ্চটা এসে বসলো। আমি ওর সাথে অনেকটা দূরত্ব রেখে বসলাম। এভাবে ক্লাস করে বাসায় চলে এলাম। এরপর থেকে মেয়েটি প্রতিদিন আমার সাথে কথা বলতে চাইতো। আমি ওর ডাকে সাড়া দেই না, কিন্তু প্রতিদিনই একই বেঞ্চে বসে ক্লাস করি। আমাকে এখন আর কেউ খ্যাত বলে না। আমি সরাসরি কলেজে এসে ক্লাস করি আর সোজা বাড়ি চলে যাই। আন্টি বা পড়ালেখার প্রতি টান দেখে আমাকে এই সময় কাজ করতে দিতেন না। একদিন ক্লাস শেষে স্যারের সাথে দেখা করে বাড়ি যাচ্ছি। স্যারের সাথে দেখা করায় একটু দেরি হয়ে গেছে। আমি একটা রুমের মধ্যে আসতেই শুনতে পেলাম একজন বলছে, দেখিস আমি ওই ছেলেকে নাকের জলে চোখের জলে করব, ওকে এমন ছ্যাঁকা দিব যে সারা জীবন ভুলতে পারবে না। কাল কলেজে কি হয় দেখবি। আমি কলেজে গেতে আসলাম মাত্র, দেখি একটা বাচ্চা মেয়ে একটি কাগজ দিয়ে আমার দিকে দৌড়ে আসতেছে। বাচ্চাটি বলল, এক আপু আপনাকে এটা দিতে বললো। আমি কাগজটি নিতেই দেখি একটা মেয়ে সিএনজিতে উঠে গেল। আমি বাসার পথে হাঁটতে হাঁটতে কাগজটি খুললাম, সেখানে লেখা ছিল, ভাইয়া কাল আপনাকে কেউ প্রপোজ করবে, আপনি সেটা ভুলেও অ্যাকসেপ্ট করবেন না। মেয়েটি আপনাকে ভালোবাসে না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য করবে, যাতে আপনি পরবর্তীতে খারাপ রেজাল্ট করেন। মেয়েটা শুধু আপনাকে ফাঁসানোর জন্যই আপনাকে প্রপোজ করবে। আমি কাগজটি বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। পরের দিন তাই হলো। আমার সাথে যে মেয়েটি বেঞ্চে বসতো সে মেয়েটি এসে সরাসরি আমার হাত ধরে কলেজে একপাশে টান দিয়ে নিয়ে চলে গেল। মেয়েটির নাম ছিল বিনতি। একপাশে নিয়ে গিয়ে বিনতি বলল, শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। সে তো জানি। জানি মানে? কিছু বলবেন বলেই তো এখানে টান দিয়ে নিয়ে আসছেন। ভালোই তো বোঝো, তা কি বলতে চাচ্ছি বুঝতে পারছো তো? না, এতটা বোঝার ক্ষমতা আমার এখন হয়নি। দেখো আমি সোজা মেয়ে, তাই সোজা সাপটা কথা বলছি। তো বলেন কি বলতে চান। আমি তোমাকে পছন্দ করি। ও ও মানে? কিছু না। আপনি আমাকে পছন্দ করেন? কেন?
কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। ভালোবাসো না, তবে এখন থেকে বাসবে। জি না, আমি ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? কারণ আপনি মুখে আমাকে ভালোবাসেন বলতেছেন, কিন্তু আপনার মনে অন্য কিছু আছে। আপনার চোখ সেটা বলে দিচ্ছে। দেখো, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি যা বলবে আমি তাই করব। দেখেন, আমি কোনো মায়ের জালে জড়াতে চাই না, তাই আমাকে জোর করবেন না প্লিজ। তুমি শুধু একটিবার আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। দেখেন, আমি গরিব ঘরের ছেলে, অন্যের বাসায় কাজ করে খাই। আমি কখনো আপনার সাথে চলতে পারবো না। তুমি শুধু একবার ভালোবেসে দেখো, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো। তাই? হুম। ঠিক আছে, চলেন আমরা আজকে বিয়েটা করে ফেলি। তারপর আমি যেখানে থাকি সেখানে দুজনে থাকবো। কাল থেকে আর কলেজে আসার দরকার নেই। আমরা অন্যের বাসায় কাজ করব। কি? হ্যাঁ, কেন পারবেন না? আপনার হাওয়া বেরিয়ে গেল। আসলে তুমি একটা থার্ড ক্লাস ছেলে, তাই তোমার পরিকল্পনাও থার্ড ক্লাস। তুমি ভাবলে কি করে আমি তোমাকে ভালোবাসবো? জানি তো, আমি এতক্ষণ আপনার সাথে নাটক করছিলাম। আমি রাজি হলে এই নাটকটা আর কিছু করতেন, তারপর আমাকে ধোকা দিয়ে আমাকে কাঁদাইতেন। আপনি আমার জীবনটা নিয়ে খেলতে চাইছিলেন। আসলে আপনার মতো বেয়াদব মেয়ের জন্য ছেলেরা নষ্ট হয়ে যায়। ওই কুত্তার বাচ্চা, তোর মতো একটা রাস্তার ছেলের সাহস কিভাবে হয় আমাকে বেয়াদব বলার? এরকম আরো কিছু অকথ্য ভাষায় গালি দিয়ে আর কয়েকটা মেয়ে আমার গাল লাল করে দিয়ে চলে যায়। আমি চুপ করে তাকিয়ে দেখি, শুধু কিছুই করতে পারি না। সেদিন আর ক্লাস করলাম না, মন খারাপ করে সোজা বাড়িতে চলে এলাম। আজ আমার বোনটির কথা খুব মনে পড়ছে। আমাকে কেউ মারলে, আমার মন খারাপ থাকলে ওই বোনটাই তো আমাকে আদর করে দিত। আজও এখানে, তাই ওর আদরটা পাওয়া হলো না। এরপর থেকে কলেজে আর তেমন যেতাম না। এভাবে কেটে গেল অনেকগুলো দিন। আমার ইন্টার পরীক্ষা চলে এলো। আমি পরীক্ষা দিলাম, অনেক ভালো পরীক্ষা হয়েছে। পরীক্ষার পর একদিন কলেজে গিয়ে এক স্যারের সাথে মেডিকেল নিয়ে কিছু কথা বললাম। তিনি আমাকে সবকিছু বুঝিয়ে দিলেন। আমার মনটা আরো খারাপ হয়ে গেল। বোনের কথা খুব মনে পড়ছে। তার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। আমি ওর ইচ্ছা পূরণ করতে পারবো না ভেবে অনেক খারাপ লাগতেছে। কারণ কারো বাসায় কাজ করে মেডিকেলে পড়াটা অসম্ভব। তাছাড়া মেডিকেলে পড়তে অনেক টাকা প্রয়োজন। সেই রাতে বোনকে খুব মিস করতেছিলাম, তাই বোনের জন্য একটা চিঠি লিখলাম। প্রিয় বোন, আশা করি ভালো আছিস। তোকে খুব মিস করছি রে। আজ খুব তোকে মনে পড়ছে। তোর হাতে কতদিন খাওয়া হয়নি। আমার মাথায় হাত বুলিয়ে দিসনি। আমি প্রতিদিন সবসময় তোর কথাই ভাবি। জানিস, আমি মাঝে মাঝে তোকে স্বপ্নে দেখি তুই আমার কাছে আসিস। তুই ছোট্ট হাত দিয়ে আমাকে খাইয়ে দিস। ঘুমার সময় মাথার চুলে হাত বুলিয়ে দিস। আমার কষ্ট হলে তুই আমাকে জড়িয়ে ধরে কাঁদছিস। আমার কপালে চুমেকে দিচ্ছিস। আমার খুব ইচ্ছা করছে এখন ছুটে যাই তোর কাছে। তোকে ছাড়া যে আমার কিছু ভালো লাগছে না রে। কেমন করে ভালো লাগবে বল? তুই ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। তুই আমার মা, বাবা, ভাই, বোন সব। তুই ছাড়া তো কখনো আমাকে কেউ আদর করেনি। তাই মাঝে মাঝে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। জানি তুই আমার কথা সবসময় মনে করিস। মাঝে মাঝে আমাকে ভেবে কান্না করিস। শোন, তুই কখনো কান্না করবি না। জানিস তো তোর কান্না আমি সহ্য করতে পারি না। না হলে কিন্তু আমি এখনই কান্না করে দিব। দেখ, তুই অনেক বড় হয়ে গেছিস। এবার তুই ক্লাস 9-এ। জানিস, আমার না মেডিকেল পড়া হবে না। আমি তোর স্বপ্নটা পূরণ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিস রে বোন। আমি ডাক্তার হতে পারবো না, কিন্তু তুই তো পারিস। তুই ডাক্তার হবি। আমি তোকে ডাক্তার হিসেবে দেখতে চাই রে বোন। আমি বুক ফুলিয়ে বলতে চাই, আমার বোন ডাক্তার। দেখ বোন, অন্য সবার থেকে আমার দুনিয়াটা একটু আলাদা। তুই আমার স্বপ্নটা সত্যি করে দে। আর শোন, তোর এই সময় অনেক আবেগ কাজ করে। তুই একদম ভুল পথে পা দিবি না। নিজে খেয়াল রাখিস। তোর কিছু হলে আমি খুব কষ্ট পাই রে বোন। সর্বটা ভালো থাকিস তুই। ইতি, তোর হতভাগা দাদা ভাই। কিছুদিনের মধ্যে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। এবার রেজাল্ট ভালো হয়েছে। আমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেলাম আর সেখানে ভর্তি হলাম। শুরু হলো আমার ভার্সিটি লাইফ। সবাই অনেক ভালো ভালো পোশাক পরে ভার্সিটিতে আসে। আমি আগের মতোই করে ভার্সিটিতে যাই। আন্টি অনেক আগে থেকেই আমাকে প্রতি মাসে বেতনে টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন অযথা যাতে টাকা খরচ করে না ফেলে, তাই তিনি তখন আমাকে টাকা দিতেন না। কিন্তু 5 মাস পর থেকেই তিনি আমাকে বেতন টাকা দিয়ে দিতেন। তিনি বলেছিলেন, তোমার বেতনের অনেক টাকা আমার কাছে জমা হয়ে আছে, এখনই তোমাকে দিয়ে দিই। নাহলে একবার যদি খরচা করে ফেলি তখন আবার আমি সমস্যায় পড়ে যাব। একেবারে 5 মাসের বেতনে টাকা দিয়েছিলেন আন্টি। তখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাই। আমার পিচ্ছি বড় হচ্ছে, তার জন্য তো কিছু করা দরকার। তাই ভবিষ্যতের কথা ভেবে নিজে কষ্ট করে ওর জন্য টাকা জমাই। আমি ভার্সিটিতে যেতাম, আমার বাসার কাজ মনোযোগ দিয়ে করতাম। এভাবে আমার দিন পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন আন্টি অসুস্থ হয়ে পড়েন। ওনাকে হাসপাতালে নেওয়া হয়। ওখানে 4 দিন থাকার পর ওনাকে রিলিজ করে দেন। আন্টির উন্নত চিকিৎসার জন্য ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ওখানে ওনাদের ছেলে মেয়ে দুইজনই থাকেন। পড়াশোনা শেষ করে ওনাদের ছেলে মেয়ে ওখানে নাকি সেটেলড হয়েছেন। আমি তাদেরকে কখনো দেখিনি। আর ওরা আমি আসার পর একেবারে দেশে আসেনি।
তাই আন্টিকে ওখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ওনারা 6 মাসের মতো থাকবেন। তাই এই বাড়িতে থাকার জন্য আঙ্কেল ওনার ভাই এবং ভাইয়ের বউকে আসতে বললেন। ওরা কয়েকদিনের মধ্যে চলে এলেন। 1 মাসের মধ্যে ওনাদের লন্ডন যাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল। যাওয়ার আগে আন্টি আমাকে সাবধানে থাকতে বলেছিলেন, আর দিয়ে গেলেন কিছু এক্সট্রা টাকা। তিনি বললেন, আসলে অনেকদিন তো থাকবো না, দরকার পড়লে কার কাছে চাইবি, তাই এই টাকাটা রেখে দে। আসলেই আঙ্কেল আন্টি অনেক ভালো ছিল। যখন ওনারা চলে যাচ্ছিলেন তখন কেন জানি মনটা খারাপ হয়ে গেল। চোখের পানিতে ছলছল করছে। আন্টি আমার দিকে তাকালেন, দেখতে পেলেন আমার চোখ দিয়ে পানি ছলছল করছে। উনি বললেন, আরে পাগল, কাঁদছিস কেন? মাত্র তো 6টা মাস, হয়তো তারও আগে চলে আসতে পারি। ভালোভাবে থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে আন্টি। ওনারা লন্ডনে চলে গেলেন। তার কিছুদিন পরেই আমার লাইফ আবার পাল্টাতে শুরু করলো। নতুন যে আঙ্কেল আন্টি ওনার ছেলে মেয়ে এসেছেন, ওনারা আমাকে কিছুতেই সহ্য করতে পারতেন না। প্রথম এমন করতো না। যখন তা আনতে বললো আমি কাজের ছেলে হয়েও এ বাসে লেখাপড়ি করি, তখন শুরু হয়ে গেল নির্যাতন। তারা আমাকে কোনো সময় ফাঁকা রাখতো না, সবসময় কাজে লাগিয়ে রাখতো। তারা কিছুতেই চান না যে আমি একজন কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। একদিন আঙ্কেল কোথা থেকে যেন আসে, এসে আমাকে গাড়ি ধুতে বলে। তখন আমি ঘর বলছিলাম। আমি গাড়ি ধুয়ে দিতে একটু দেরি হয়েছিল, তা আঙ্কেল এসে আমাকে ঠাস করে একটা চড় মারেন। তোকে একটা কাজ করতে বলেছি আর তুই কথা শুনতে পাস না? তখন কিছু না বলে আমি গাড়ি ধুয়ে দিতে গেলাম। ঠিক তখনই আন্টি এসে দেখেন আমার ঘর পুরো মোছা হয়নি, আর তাতেই আমি গাড়ি ধুয়ে দিচ্ছি। আন্টি আমাকে ডাকলেন। আমি ওনার কাছে যাওয়ার সাথে সাথেই আমার বাম গালে একটা ঠাস করে থাপ্পড় দিলেন। তোকে বললাম ঘর ভালো করে পুষতে, আর তুই গাড়ি ধুচ্ছিস? তুই তো একটা কাজও ঠিক করে করতে পারিস না। তোকে যে কিভাবে এতদিন কাজে রাখছে কে জানে। আমি তখন আর কিছু বলতে পারিনি, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সন্ধ্যার পর আর কাজ নেই, তাই ফ্রেশ একটু পড়তে বসলাম। কিছুর মধ্যে আঙ্কেল ও আন্টির সুরগুলো শুনতে পেলাম। কি যেন হারিয়ে গেছে। আমি ওইদিকে কান না দিয়ে পড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে সবাই আমার রুমে হাজির। তাদের সন্দেহ আমি নাকি আন্টির গলার চেন চুরি করেছি, কিন্তু আমি তো জানি না চুরি করিনি। তবুও তারা আমায় জোরাজুরি করতে শুরু করলো। আমাকে চেনটি ফিরত দিতে বলা হচ্ছে। আমি বারবার বলছি আমি চুরি করিনি। অবশেষে তারা আমার রুম সার্চ করার সিদ্ধান্ত নিল। 2-1 জায়গায় খুঁজে আমার ব্যাগে খুঁজতে লাগলো। আমি তো জানি হাজার খুঁজলেও আমার রুম থেকে চেন বের হবে না, কারণ আমি তো চুরি করিনি। কিন্তু সবকিছু ভুল প্রমাণ করে ব্যাগ থেকে সোনার চেনটি বের হলো। আমি বুঝতে পারলাম না এটা এখানে কিভাবে আসলো। ওরা চেনটা পাওয়ার সাথে সাথে আমাকে মারধর শুরু করলো আর বলল, তুই আজকের এখান থেকে চলে যাবি, কোনো চোরের ঠাঁই আমাদের বাড়িতে হবে না। আমি ওনাদের হাত পা ধরে কাঁদতে কাঁদতে বললাম, যাই না চেনটি আমার এখানে কিভাবে আসলো, প্লিজ আমাকে বের করে দিবেন না। কিন্তু ওনারা আমার কোনো কথা শুনলেন না। আমার ব্যাগে আমার জিনিসপত্রগুলো কোনো রকম গুজে আমাকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমার মাথার জন্য আকাশ ভেঙে পড়লো। এক নিমেষে আমি আমার পথের ছেলে হয়ে গেলাম। আমার মাথায় কিছু আসতেছিল না। এত রাতে কোথায় যাব, কি করব? আমার ব্যাগ দুটি কাঁধে একটি ফুটপাতের দোকানের সামনে এসে দাঁড়ায়। কিছুতেই ভেবে পাচ্ছি না এখন কি করব। দোকানের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। ঠিক সেই মুহূর্তে ভার্সির এক ফ্রেন্ড শাওন নামের, সে এসে দাঁড়ায়। এসে জিজ্ঞেস করে, কি রে এখানে এই ব্যাগটা নিয়ে কি করিস? কোথাও যাচ্ছিস নাকি? না রে, কোথাও যাব না। আজ আঙ্কেল আন্টির বাসা থেকে বের করে দিয়েছে। এত রাতে কোথাও যাব, তাই ভাবছি এখানেই থাকবো। কি? কিন্তু হঠাৎ তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিল কেন? কি করছিলি? চুরি করেছিলাম বন্ধু, চুরি। কোনো চোরকে তো আর বাড়িতে রাখা যায় না, তাই বের করে দিল। কি চুরি করেছিস? সে আবার তুই? জানিস কিভাবে চুরি করতে হয়? ফাইজলামি করিস আমার লগে? আসলে ওনারা আমাকে সহ্য করতে পারছিলেন না। ওনারা চান না আমি কাজের ছেলে হয়ে লেখাপড়া করি। ওরা সবসময় আমাকে কাজের মধ্যে রাখতো। সেজন্যই তো কিছুদিন ভার্সিটি যেতে পারিনি। তবুও যখন দিনে কাজ করে আর রাতে গভীর রাত করে বই পড়তে লাগলাম, তখন আর সহ্য করতে পারিনি। তাই চুরি মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। তুই না বলেছিলি আঙ্কেল আন্টি অনেক ভালো আর ওনারা চান তুই ভালো করে লেখাপড়া কর? তাহলে হঠাৎ তোদের এমন কি হলো যে এখন তোকে সহ্য করতে পারছি না? আসলে এনার হলেন আঙ্কেল আন্টির ছোট ভাই আর ওনার স্ত্রী। আঙ্কেল আন্টি দুজনে লন্ডনে গেছেন আন্টির চিকিৎসার জন্য। আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? তোর হাতে দেখি ব্যাগ দেখতে পাচ্ছি। আরে আমি তো সপ্তাহখানেকের জন্য আন্টির বাড়ি সিলেট যাওয়ার জন্য বের হয়েছিলাম। আচ্ছা তুই তাহলে যা, মোরা দেরি হয়ে যাচ্ছে তোর। যা মানে কোথায় যাব? কেন তুই না বলি তোর আন্টির বাড়ি যাবি? বাহ বাহ, খুব একটা ভালো কথা বললি তো তুই। তুই এখানে রাস্তায় পড়ে থাকবি আর আমি দেখেও তোকে রাস্তায় রেখে আন্টির বাড়ি যাব ছুটি কাটাতে? খুব ভালো কথা তো। তো কি করবি তুই? তুই কি আমার সাথে এ ফুটোতে রাত পার করবি নাকি? আচ্ছা তুই একটা কথা বলতো, আমি না তোর একমাত্র বন্ধু? তোর এই অবস্থায় আর তুই আমাকে একবারও ফোন করেছিস? আমি যদি না আসতাম তাহলে তো সারা রাত তোকে এখানেই কাটাতে হতো। ফালতু ছেলে কোথাকার।
আসলে আমি তোকে আমার জন্য ঝামেলা ফেলতে চাইনি, কোথাও আবার যদি আমার জন্য নতুন ঝামেলায় পড়িস। শালা, তুই ভাবলি কি করে যে তোকে আমি আমার ঝামেলা মনে করব? আসলে জীবনে কোনো বন্ধু বানাস নাই তো, তাই তুই বন্ধুর মানেই বুঝিস না। আচ্ছা বল তো, তুই আমাকে কতটা ভালোবাসিস? জানি বলতে পারবি না, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। আর জানিস তুই আমাকে যতটা ভালোবাসিস তার থেকেও তোকে আমি আরও কতটা বেশি ভালোবাসি, সেটা বোঝার ক্ষমতা তোর নেই। এখন কোনো কথা না বলে ব্যাগ নিয়ে আমার সাথে চল। আমি সাথে সাথে ওকে বুকে জড়িয়ে ধরলাম, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আসলে আমার ভাগ্যটাই এমন, আমি এক জায়গায় আঘাত পাই, লাঞ্ছিত হই, আবার অন্য এক জায়গায় গিয়ে আদর ভালোবাসা পাই। ব্যাগগুলো নিয়ে ওর সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এতক্ষণ যার সাথে কথা হলো সে হচ্ছে আমার ভার্সিটি লাইফে একমাত্র বন্ধু। আমি সাধারণ পোশাক পরে যেতাম বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না, কিন্তু শাওন কেমন জানি আমাকে আপন করে নিল। অনেক বড় ঘরের সন্তান হয়েও আমার মতো একটা সাধারণ ছেলের সাথে বন্ধুত্ব করেছে। আমি যেমন ওর সাথে ছাড়া কারোর সাথে মিশতাম না, তেমনি সে আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। তাই আমি তাকে আরও কিছু কথা বলেছিলাম। আমি যে এক বাসায় কাজ করে পড়াশোনা করি সে এটাও জানতো। সিএনজি করে প্রায় আধা ঘন্টা পর আমরা বাসায় পৌঁছালাম, এক বিশাল বড় বাড়ি। ও ফিরে আসতেই আন্টি মানে শাওনের মা জিজ্ঞেস করলো, কিরে বাবা, ফিরে আসলি যে? আর ছেলেটি কে? মা, ও অনেক বড় সমস্যা আছে, তাই ওকে সরাসরি আমরা বাসায় নিয়ে আসলাম। তা কে ও? ওরই নাম দীপ মা। তোমাকে তো ওর সম্পর্কে বলেছিলাম, আর বলেছিলাম না আমার এক বন্ধু আছে যে অনেক কষ্ট করে অন্যের বাসায় কাজ করে লেখাপড়া করে, এই সেই বন্ধু। আজ ওকে ওই বাসা থেকে বের করে দিয়েছে, তাই নিয়ে এলাম। তা হঠাৎ বের করে দিল কেন? তারপর শাওন আন্টিকে বিস্তারিত বুঝিয়ে বলল, ও আচ্ছা, তাহলে ওকে রুমে নিয়ে যা, আর তাড়াতাড়ি দুজনে ফ্রেশ হয়ে খেতে আয়। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়নি, খেতে যেতে হবে। তারপর আমরা ফ্রেশ খাওয়া করলাম। তারপর রুমে এসে কিছুক্ষণ গল্প করলাম। আমি এর মধ্যে ওকে আবার একটি চাকরির ব্যবস্থা করে দিতে বললাম। ও বলে আমার রুম থেকে চলে গেল। ওর রুমে আমি আবার একটা নতুন রুম পেলাম। নতুন রুমে একটা নতুন বাসা, যেখানে একজন আমাকে খুব ভালোবাসে। বাকিরা কেমন হবে জানি না, পিচ্চির কথা খুব মনে পড়ছে। আমি এখানে কেমন আছি আমি জানি, কিন্তু আমার বোন কেমন আছে সেটা জানতে খুব ইচ্ছা করছে। কেন জানি মনে হচ্ছে আমি যেমন পিচ্চিটাকে ভেবে কষ্ট পাচ্ছি, সে ওইদিকে আমার যেমন কষ্ট পাচ্ছে। আজকে অনেক ইচ্ছা করছে ওকে একবার আমার বুকে জড়িয়ে ধরি, তাই ওকে একটা চিঠি রাখলাম। প্রিয় বোন, কেমন আছিস রে? জানিস আমি একদম ভালো নেই, আজকে অনেক কষ্ট পেয়েছি রে। জানিস আজকে কি হয়েছে? আমি যে বাসাটায় এতদিন থাকতাম সেখান থেকে আজকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আর শুধু তাড়িয়ে দেয়নি, আমার উপর চাপিয়ে দিয়েছে চুরি মিথ্যা অপবাদ। কিন্তু তুই বিশ্বাস কর, আমি চুরি করিনি। এটা আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র মাত্র। কে যেন ওদের একটা সোনার চেন আমার ব্যাগে রেখেছিল, আমি সেটা বুঝতে পারিনি। কিন্তু আমার রুম সার্চ করার সময় আমার ব্যাগ থেকে সোনার চেনটি বের হলো। এটা আমার ব্যাগে কীভাবে আসলো আমি নিজেও জানি না। যখন আমার ব্যাগ থেকে চেনটি বের হলো তখন ওরা আমাকে মারধর শুরু করলো। আঙ্কেল কোথা থেকে যেন একটা মোটা বিতে লাঠি নিয়ে আসলো, তারপর সে লাঠিতে আমাকে বেধরে মারলো। কিছু দেখছিল না, আমার পুরো শরীরে আঘাত করছিল। মনে হচ্ছিল এই বুঝি আমার আটটা বের হয়ে যাবে। তারপর তো বাসা থেকে বের করে দিল। তারপর আমার এক বন্ধু দেখা পায়, ও আমাকে বাসায় নিয়ে যায়। বন্ধু বাসায় গিয়ে টি শার্টটা খুললাম, দেখতে পেলাম সরাসরি রক্তের দাগ। আমার দেখে কান্না চলে আসছিল, কিন্তু কান্না করতে পারিনি। বাইরে আমার বন্ধু দাঁড়িয়ে ছিল। ফ্রেশে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম তখন ভালো করে শুতেও পারছিলাম না। জানিস পুরো শরীরটা ভীষণ ব্যথা করছে। আজকে ঘুমাতে গিয়েও কান্না করেছে। এখন তোর কথা খুব মনে পড়ছে রে বোন। তুই যদি থাকতি তাহলে তোকে অন্তত জড়িয়ে ধরে কাঁদতে পারতাম। জানিস বাড়িতে যখন কেউ আমাকে মারতো তখন তুই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে। তখন তোর স্পর্শ পেয়ে আমার সব কষ্ট চলে যেত। তোর এই আদরমাখা স্পর্শ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর ছোট্ট হাতের কোমল স্পর্শ আমার হৃদয়কে একেবারে শান্ত করে দিত। যাক সে কথা, শোন, তুই এখন অনেক বড় হয়েছিস, এবার ইন্টারে পড়ছিস, মন দিয়ে পড়ালেখা করবি। তোকে যে ডাক্তার হতেই হবে বোন। তুই শুধু আমার এই আশাটা পূরণ করে দে বোন। আমি তোর কাছে আর কিছু চাইবো না। আর কিছু লেখার ইচ্ছা করছে না রে বোন। শাশুড়ি ব্যথা করছে। ভালো থাকিস তুই, নিজের যত্ন নিস। আমার সুইট বোনটি নিজে খেয়াল রাখিস। এটি তোর দাদা দীপ। জানি আমার বোন আমার প্রতি মনে করে, খুব ভালোবাসে আমায়। আর আমি তো ওকে আমার কথা ভুলতেই দিই না। চিঠি পাঠিয়ে ঠিক মনে করে দিই। আমি প্রতিদিনের মতো আমার পিচ্ছিকে নিয়ে কিছু অনুভূতি ডায়েরিতে লিখে শুয়ে পড়লাম। নিজের জীবনটাকে অনেক অদ্ভুত মনে হচ্ছে। ঝড়ে বেগে লাইফটা পাল্টে গেল। শুধু ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। পরদিন শুক্রবার থাকায় ভার্সিটি যায়নি। আজ জিনিসপত্র গোছগাছ করে রাখলাম। বিকেলবেলা মনের জন্য লেখা চিঠিটা পোস্ট করে দিলাম। এরপর আর কিছু পেনকিলার ওষুধ কিনে আনলাম। তারপরের দিন ঘুম থেকে উঠে শাওন আর আমি দুজনে নাস্তা করে ভার্সিটি চলে গেলাম। অনেকক্ষণ ধরে দুজন আড্ডা দিচ্ছি। আমাদের দুজনকে একসাথে দেখে আমাদের এক বান্ধবী বলে উঠলো, আমার ওদের মতো ভালো পোশাক ছিল না, তাই এখানেও এসেছি। অনেকদিন থেকে আমাকে এই খ্যাত কথাটা শুনতে হয়। শাওন কথা শোনা মাত্রই মেয়েটার দিকে কটমট করে তাকালো, মেয়েটিকে কাছে ডাকলো আর বলল,
দেখ, ওর একটা নাম আছে, আর নামটা যেমন সুন্দর মানুষটাও তেমনই। ও তোদের মতো বড় লোক না যে তোদের মতো ফ্যাশন করে চলবে। আর এখন কি ইচ্ছা করছে জানিস? ইচ্ছা করছে তোকে একটা ঠাস করে থাপ্পড় মারি। আচ্ছা, ও তো আমাদেরই বন্ধু। আসলে তোরা হইলি বন্ধু নামের কলঙ্ক। তোরা তো শুধু ফ্যাশন করিস না, ফ্যাশনের নামে নোংরামি করিস। একটা কথা জানিস, চাইলেই সবাই তোদের মতো নোংরামি করতে পারে, কিন্তু সবাই সততা আর নিষ্ঠা নিয়েই চলতে পারে না। যা, এর মাঝে আছে, আজকের পর থেকে যেন একে আর খ্যাত বলে না শুনি। যদি কেউ বলে তাহলে সেদিন বুঝবি আমি কতটা খারাপ হতে পারি। আর ভবিষ্যতে আমার আর কথা বলতে আসবি না। শাওনের খ্যাত বলতেই শাওনের এমন রিয়াকশন দেখে আমি অবাক। আমি ওকে মাঝে মাঝে থামতে বলেছিলাম, কিন্তু ও আমাকে চুপ করতে বলে। মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিল, আমাকেও আর ক্লাস করতে দিল না। শাওন আমার হাত টেনে একটি মার্কেটে নিয়ে গেল, আমার জন্য 2টা শার্ট 2টা প্যান্ট কিনলো। আমি বাধা দেওয়া সত্ত্বেও আমার কোনো কথা শুনলো না। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। শাওনদের এই বিশাল বড় বাসায় ওরা মাত্র 4 জন থাকে। শাওন, ওর বাবা, ওর মা, আরও ছোট বোন, তাছাড়া কাজের লোক আছে 2টা, তারাও এখানে থাকে। আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা শাওন আমাকে রেডি হতে বললো। আমিও ওর দেওয়া পোশাক পরে রেডি হয়ে নিলাম। ও আমাকে ওর বাবার অফিসে নিয়ে গেল। শাওন আঙ্কেলকে, মানে শাওনের বাবাকে বলল আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে। তার বাবাও আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। আমার সম্পর্কে আঙ্কেলকে সব বুঝিয়ে দিল। কাল উনি বাসায় ছিলেন না, তাই আমার সম্পর্কে জানতেন না। পরের দিন থেকে আমার আবার ব্যস্ত লাইফ শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা করে ভার্সিটি যাই, আবার সেখানে অফিসে। যে অফিসে কাজ বেশি থাকে সেই সকালে অফিসে যেতাম। আজ যতটুকু সময় থাকি অফিসে খুব মনোযোগ হয়ে কাজ করি। আমার কাজ আর ব্যবহার দেখে আঙ্কেল আন্টি দুজনে খুশি। ওরা আমাকে ওনাদের সন্তানের মতো দেখে। যেহেতু অফিসে যাই, সেদিনের পর থেকে আমার পোশাক আশাকে অনেকটা পরিবর্তন আনতে হয়েছে। কিন্তু পোশাকে পরিবর্তন হলেও আচরণে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি কখনোই আমার পিচ্চিকে ছাড়া ভালো থাকতে পারি না। আমি ভার্সিটিতে কারোর সাথে তেমন কথা বলতাম না, চুপচাপ থাকতাম। একদিন হয়েছে কি, সেদিন শাওন ভার্সিটি যায়নি, আমি একাই গিয়েছিলাম সেদিন। তখন ক্লাস শেষ করে একটু বাইরে বের হচ্ছিলাম। গেট থেকে বের হতেই একটা ধাক্কা খাই। দেখি আমার সাথে ধাক্কা খেয়ে একটি মেয়ে পড়ে গেছে। আমি হাত বেরিয়ে মেয়েটি হাত ধরলাম। মেয়েটি বাঁকা হয়ে এক হাত পিছনে দিয়ে আমার হাত ধরে ঝুলে আছে। মেয়েটি আমার চোখের দিকে চেয়ে আছে, আমিও মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছি। ইস, কি রোমান্টিক মোমেন্ট! কিন্তু এই রোমান্টিক মুহূর্তটা মেঘাচ্ছন্ন হতে বেশি করে সময় লাগলো না। মেয়েটি সোজা হয়ে আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল আর বলল, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর মেয়ে দেখলে ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? দেখেন, আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিইনি, আপনি তো নিজে ধাক্কা দিলেন। হ্যাঁ হ্যাঁ, জানি তো। এখন আরো কত বাহানা, মিথ্যা কথা বের হবে। যে সামনে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়ায়, মনের মধ্যে সুরসুরি জাগে যে কিভাবে মেয়েটা স্পর্শ পাওয়া যায়। আর কিছু বোঝার আগে মেয়েটিকে ধাক্কা খেতে হয়। তারপর ছেলেটি বলে সরি, দেখতে পাইনি। আরো কত কি বলবে, সব বাহানা দল। এই যে দেখেন, আপনি কিন্তু অনেক বেশি বকতেছেন। আপনি যারা বলতেছেন সেটা সিনেমার ডায়লগ। আমি মোটেও আপনাকে ধাক্কা দিইনি, উল্টো আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। তাই সরি বলা আপনার দরকার। আমরা ক্লাস শেষ করে যখন বের হচ্ছিলাম তখন আপনি ভিতরে আসছিলেন, তখন ভুলটা তো আপনিই করেছেন। আপনি দোষ করবেন, আবার থাপ্পড় আপনিও মারবেন, আবার ঝাড়িও মারবেন। এটা কোন দেশের আইন বলেন তো, যে অপরাধী শাস্তিও পায় না বা শাস্তিও দেয় না? এই দেখো, একদম বাজে ব্যবহার করবে না আমার সাথে। বাজে ব্যবহার আমি করছি না, বাজে ব্যবহার আপনি করছেন, আর সেটা আপনার মতো মেয়েকেই মানায়। আর তখন থেকে আপনি আমাকে তুমি তুমি করে বলে যাচ্ছেন কেন? আমি কি আপনার দোস্ত লাগি নাকি ইয়ার যে আপনি আমাকে তুমি করে বলছেন? এমনকি আমি তো আপনাকে চিনি বলে মনে হচ্ছে না। অপরিচিত কারোর সাথে কথা বলতে যে আপনি বলতে হয়, সেটা কি আপনি শিখেননি? কি শিখেছেন? শুধু বাজে ব্যবহার করতে? দেখেন, আমি এমনি এমনি আসিনি, আমার যোগ্যতা দিয়ে এখানে পড়তে আসছি। আপনার সাথে কারোর সাথে বাজে ব্যবহার করতে নয়। এতক্ষণ সবাই আমাদের কথা দেখছিল, সবাই কিছুটা অবাক, কারণ আমি কখনোই কারোর সাথে এমন ব্যবহার করিনি। মেয়েটিকে কথা বলেই আমি সেখান থেকে চলে আসলাম। ভার্সিটি থেকে শুধু অফিসে এলাম। অফিসে এসে আঙ্কেল আমাকে বললো কাল অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কাল যেন সকালে অফিসে তাড়াতাড়ি যাই। আমার আর ভার্সিটি যাওয়া হবে না, কিন্তু ব্যাপার সেটা না। ব্যাপার হলো শাওন ভার্সিটি যাবে, আর গিয়ে যদি শুনে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে কারো হাতে মার খেতে হয়েছে, তাহলে সে যে কী করবে সেটা আল্লাহ জানে। এমনিতে ভার্সিটিতে ওর খুব প্রভাব, নিশ্চয় মেয়েকে ছেড়ে দিবে না। পরের দিন ভার্সিটিতে যেতে পারলাম না, কিন্তু শাওন ঠিকই গিয়েছে। আর এদিকে আমি টেনশনে আছি, জানতে পেরে আবার খারাপ কিছু যেন না করে বসে। শাওন সারাদিন বাইরে আছে, ভার্সিটি থেকে এখনও আসেনি। যখন ফিরে আসলো তখন রাত 8টা। ওকে কেমন জানি উস্কো খুস্কো লাগছিল, তাই ওকে জিজ্ঞাসা করলাম, কিরে সারাদিন কোথায় ছিলি, বাড়িতে আসিস নাই কেন? ও কোনো কথা বললো না। আমি আবার জিজ্ঞাসা করলাম, কিরে কি হয়েছে, কথা বলছিস না কেন? ও সোজা আমার কাছে চলে আসলো, এসে সোজা আমার গালে একটা কষে থাপ্পড় দিয়ে ফ্রেশ হতে চলে গেল। তবু কোনো কথা বললো না। আমি আর ওকে কিছু বললাম না। আমি না খেয়ে আমার রুমে চলে আসলাম। এদিকে আন্টি আমাদের দুজনকে খেতে রাখছেন। একবার আমার কাছে আসছেন, তো আরেকবার শাওনের কাছে আসছেন। দুজনেই উত্তর খাবো না। আন্টি বুঝতে পেরেছেন আমাদের দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি আবার আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, বাবা তোদের কি হয়েছে বলবি তো? কেন তোরা এরকম করছিস? খাবি না কেন?
সেও তো খাচ্ছে না। আর তোরা না খেলে আমরা খাই কি করে? তোমার আঙ্কেল আর দিয়া খাবার টেবিলে বসে তোমাদের জন্য অপেক্ষা করছে। বল বাবা, কি হয়েছে তোদের? তখন আমি আন্টিকে গতকালের ঘটনা খুলে বললাম। আর আমি যে শাওনকে কথাটা বলিনি সেজন্য রাগ করে আছে। আমি বাসায় আসার পর থেকে আমার সম্পর্কে যে জানে না এমন কোনো বিষয় নেই। আন্টি বললেন, দেখ বাবা, দুজনেই রাগ করে থাকলে তো হবে না, একজনকে রাগ ভাঙাতে হবে। তাই বলছি কি, কথাটা যেহেতু তুই লুকাচ্ছিস, তাই তুই যা, ওকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উঠে দাঁড়ালাম। আন্টি খাবার টেবিলে ওখানে চলে গেল আর আমি গেলাম সামনের রুমে। আমি ওর রুমে ঢুকতে দেখি ও দরজার দিকে মুখ করে শুয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ও উল্টো দিকে ঘুরলো। আমি ওর মাথার কাছে বসলাম। ওকে বললাম, উঠ ভাই, সবাই আমাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। ও বলল, তুই গিয়ে খা, আমি খাবো না। তুই গিল ভালো করে, তুই আমার বন্ধু না, তুই বেঈমান। তুই আজকে বের হয়ে যাবি আমার বাড়ি থেকে, শালা আমাকে কথা গোপন করে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে দরজার দিকে পা বাড়ালাম। আমাকে যেতে দেখে শান বলে উঠল, কই যাস? কেন, তুই তো বললি তোর বাসা থেকে বের হয়ে যেতে। আর এক পা বাড়ালে তোর ঠ্যাং ভেঙে দেব। আমি কোমরে হাত দিয়ে ওদিকে তাকালাম। বললাম, কোনটা করব বল? তুই যেতে বলেছিস, আবার তুই বলছিস বাইরে গেলে ঠ্যাং ভেঙে দিবি। এ তো দুই দিকে বিপদ। আমার পা ভাঙলে তো তোরই খরচ বাড়বে। সে আমি বুঝে নিব। আমার কি টাকার অভাব আছে? তা বল, আমাকে কথাটা বলিস নাই কেন? বলার কোনো দরকার ছিল না, কারণ আমি নিজেই মেয়েটাকে অনেক কথা শুনে দিয়েছিলাম। তবু আমাকে তোর বলা উচিত ছিল। বাবা, সরি সরি সরি। এখন খাইতে চল, সবাই বসে আছে। খাবার টেবিলে গিয়ে দেখি দিয়া কেমন জানি রাগান্বিত দৃষ্টিতে আমাদেরকে চেয়ে আছে। মনে হচ্ছে আমাকে আস্ত গেলে খাবে। আমি কাউকে কিছু বলিনি দেখে আঙ্কেল দিলেন আবার এক ঝাড়ি, কারণ আন্টি সবাইকে বলে দিয়েছে কথাটা। আর এদিকে দিয়া রাগে ফুসতেছে, কেন সেটা বুঝলাম না। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই গেলাম। পরের দিন দিয়া আমার সাথে ভার্সিটি যাওয়ার জন্য বায়না ধরলো। আগে কখনো যাইতে চাইনি, তাই আমরাও না বললাম না। ওকে আমাদের সাথে নিয়ে ভার্সিটি গেলাম। গিয়ে দিয়ার প্রথম কথা, সেদিনের মেয়েটা কই? আমি এদিকে খুঁজে বললাম, আজ আসেনি মনে হয়। কিন্তু তুমি ওকে কেন খুঁজছো? কেন খুঁজছি তোমাকে সেটা বুঝতে হবে না, তুমি শুধু দেখাই দাও। প্রথম প্রথম দিয়ে আমাকে আপনি করে বলতো, এখন কিছুদিন ধরে তুমি করেই বলে। বললাম তো আসেনি, কোথাও দেখতে পাচ্ছি না। তুমি মিথ্যে বলছো, ও এখানেই কোথাও আছে। তুমি বলছো না, আজ দেখবো তোমার সাথে ধাক্কা খাওয়ার মজা কত। এ তো দেখি আরেক ঝামেলা। আমি মনে করেছিলাম ও আমাদের সাথে আমাদের ভার্সিটি ঘুরতে আসছে, এখন থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সেটা আবার কিসের? আমাকে থাপ্পড় মারলো, বকা দিল, সেটার না। আমার সাথে কেন ধাক্কা লেগেছে সেটার জন্য শাস্তি দিতে আসছে। তখন শাওন বলল, আরে পাগলি, তুই এই জন্য ভার্সিটি আসছিস, সেটা আগে বললি পারতি। আমি তো জানতাম ও আজকে আসবে না। আমি বললাম, কেন? আর তুই কি করেছিস যে ওর সাথে আসতে পারবে না? তোর সাথে যেটা হয়েছে সেটাই শুধু প্লেয়ার সেন্স। তোর জায়গা ও, আর ও জায়গায় আমি। আচ্ছা, ভালো করে বুঝাই বলতো আসলে কি করেছিস তুই? তখন শাওন বলল, আমি ভার্সিটিতে আসতেই সুমন তোর সাথে আগের দিন কি হয়েছিল সব বললো। আমার তো মেজাজ বিগড়ে গেল। আমি কি করলাম? এই মেয়েটিকে দেখে ওর দিকে হাঁটা শুরু করলাম, সামনে গিয়ে দিলাম এক ধাক্কা। মেয়েটি পড়তে বললো না, আমি সরি বলে চলে গেলাম। আবার যখন ক্লাস করে বের হই দেখি মেয়েটি আসছে, আমি ওর সামনে গিয়ে দিলাম আবার ধাক্কা। এবার তো মেয়ে সোজা ধপাস, উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি দিলাম এক ঠাস করে। বললাম, এই শরীরটা কি তোর বাপের সম্পত্তি যে বারবার এসে ধাক্কা খাবি? না বড়লোক বাপের একমাত্র ছেলে দেখে তোর প্রেমে ফেলার ধান্দা করছিস? ভুলো যদি আর আমার সামনে আসিস তো তোকে তুলে পাঁচিলের উপরে ফেলে দিব। তখন সবাই আমার ঘটনা দেখছিল। মেয়েটার আগে আর লজ্জায় সাথে সাথে ওখান থেকে দৌড় দিল। আমিও কিছুক্ষণের পর সুমনদের সাথে আড্ডা দিতে রাতে বাড়িতে গেলাম। ওর লজ্জা কাটাতে অন্তত একটা দিন তো লাগবেই নাকি? তুই এটা কাজ করলি? আমি তো ওকে অনেক কথা শোনাইছি, তারপর তুই কেন এমনটা করতে গেলি? তোর পাশ থেকে দিয়া বলে উঠলো, মেয়েটার জন্য খুব দরদ উঠলে উঠছে দেখছি। তুই ঠিক করেছিস ভাইয়া, চলো আজ ঘুরতে যাব। আমরা সেদিন আর ক্লাস করলাম না, একশো সবাই ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এরপর আর কেউ কখনো একা একা ভার্সিটি যায়নি, না আমি না শাওন। এবার দিন চলতে লাগলো। আমার লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার পিচ্ছিটা মেডিকেল চান্স পেয়ে গেছে। আমি এখনও পুরোদমে চাকরি করছি। শাওনদের নিজের কোম্পানিতে আমরা দুজন চাকরি করি। এখন অনেক টাকা বেতন আমার, তবুও একটা কষ্টে আছি, সেটা হলো আমার পিচ্ছি। 9 বছর হয়ে গেল আমি পিচ্ছিকে দেখি না, ওর সাথে কথা বলিনি। প্রতিদিন শুধু ওর ছবি দেখি আর ওকে নিয়ে অনুভূতিগুলো লিখে রাখি। আগে টাকা ছিল না বলে আমি ওকে কিছু দিতে পারতাম না, তাই মন খারাপ হতো। আর এখন আমার কাছে টাকা আছে, তবু ওকে কিছু দিতে পারছি না, এতে মনটা আরও বেশি খারাপ হতো। প্রতিদিন অফিস করতাম আর অফিসে বোনের জন্য মুখ ভার করে বাসায় আসতাম। এভাবে আরও 1 বছর কেটে গেল। আবার এদিকে দিয়ার বিয়ের কথা চালাচ্ছে ওর বাবা মা, কিন্তু দিয়া কিছুতেই রাজি হচ্ছে না। সে কিছুতে এখন বিয়ে করবে না, সে আরও পড়তে চায়। এসব বলে বারবার বিয়ে ভাঙতে থাকে। এদিকে দেখা যাচ্ছে দিয়া একটু বেশি আমার কাছাকাছি থাকছে, আবার অনেক কেয়ার নিচ্ছে। আবার শুক্রবার করে 3 জন মিলে বিকেলবার ঘুরতে যেতাম, অনেকদিন যাওয়া হয় না। এক শুক্রবারে শাওন ব্যবসার কাজে বাইরে গেছে। দিয়া বলল,
চলো আজ ঘুরতে যাব। আমি ওকে নিয়ে ঘুরতে বের হলাম। তখন ও যেটা আমাকে বললো তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। দেখো, তোমার সততা, নিষ্ঠা আর ব্যবহার দেখতে দেখতে কখন যে তোমার প্রেমে পড়ে গেছি আমি বুঝতে পারিনি। প্লিজ তুমি আমাকে গ্রহণ করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো দিয়া, তুমি যেটা বলছো সেটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমি কি দেখতে খারাপ, না আমার আচরণ খারাপ? দেখো সেটা না, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলো এবারে রাজকন্যা আর আমি তোমাদের বাসার একজন আশ্রিতা মাত্র। তাতে কি হয়েছে? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, সারা জীবন তোমার কথা শুনে চলবো। তবুও তুমি আমাকে ফিরিয়ে দিও না। দিয়া, তুমি এটা কি বলছো? যে পরিবার সারা জীবন আমাকে সুখ দিয়ে এসেছে তাদের সাথে এমন করব? একবার ভেবে দেখো, আমি যদি তোমাকে নিয়ে কোথাও চলে যাই তাহলে আমি শাওনের সামনে কখনো মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। প্লিজ তুমি কি করবা করো, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলে আমাকে জুড়ে ধরলো। প্লিজ দিয়া, সারো, সবাই দেখছে তো, তুমি শুধু একটু বোঝার চেষ্টা করো। তোমার সাথে আমার কখনো হবে না, তুমি আমার চেয়ে আরো ভালো একজন ছেলে পাবে। আমি তো ভালো ছেলে চাই না, আমি তোমাকে চাই। ঠিক আছে, আমাকে একটু ভাবতে সময় দাও, আর চলো বাসায় যাই, সন্ধ্যা হয়ে গেছে। বলে দুজন বাসায় চলে আসলাম। এর মধ্যে শাওন বাড়ি ফিরে এসেছে। আমি অফিসে যে কাজ করি আবার বাসায় ফিরে আসি, এটা আমাদের প্রতিদিনের রুটিন। এদিকে দিয়া একের পর এক বিয়ের ভেঙে চলেছে। অনেক ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে ওর জন্য, ও সবাইকে না বলে দিয়েছে। একদমই সন্ধ্যায় অফিস থেকে ফিরে আসতেই দিয়া আমাকে ছাড়ে রাখলো। আমিও গেলাম। যাওয়ার সাথে সাথে দিয়া আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, আমি আর পারছি না, এভাবে বিয়ের কোণে সেজে অন্যের সামনে বসে দেখা দিতে গেলে আমার কান্না চলে আসে। আমি জানি তো আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, তবু আমাকে অন্যের সামনে পুতুলের মতো সেজে বসে থাকতে হয়। এটা আমার আর মোটেই ভালো লাগছে না। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতক্ষণ সময় আমি একটা কথা বলিনি, শুধু ওর কথা শুনলাম। শীতে কাজও নামার শব্দ পেলাম। আমি দ্রুত রিয়াকে সরিয়ে দিয়ে নিচে নেমে গেলাম। রাতে খাওয়ার সময় শাওন আমাদেরকে কেমন করে টাকালো। খাওয়া দাওয়া করে আমি শুয়ে শুয়ে ডায়েরি লিখছিলাম আর চোখে জল ফেলছিলাম। সেই সময় শাওন আমার রুমে আসলো। আমি ধরপড়ে উঠে ডায়েরি লুকালাম। ও আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, তোর সাথে আমার কত কিছু কথা আছে, তার আগে বল তোর আমাকে কিছু বলার আছে। হ্যাঁ, বলার আছে। তা বল, কি বলবি? আমার মনে হয় আর তোদের এখানে থাকা হবে না। কেন? গত শুক্রবার যেহেতু চট্টগ্রাম গেলি, সেদিন দিয়ে আমাকে প্রপোজ করে আর আমাকে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু ও কিছুতে বুঝতেছে না। বারবার বলতেছে ও নাকি আমাকে ছাড়া বাঁচবে না। তুই কি বললি? তুই কি রাজি হয়েছিস? না, আমি এখন ওকে বুঝিয়ে যাচ্ছি, কিন্তু সে কিছুতেই বুঝতেছে না। তাহলে এখন কি করতে চাস? আমি ভাবছি তোদের বাসা থেকে চলে যাব। আমি এখানে থাকলে ও কিছুতে আমাকে ভুলতে পারবে না। আচ্ছা শোন, কাল তুই আমার পরবর্তীতে চট্টগ্রামে চলে যা, ওখানকার কাজটা তুই করে নিয়ে আয়, এদিকে আমি দেখছি। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম চট্টগ্রামে যাওয়ার জন্য। কাল সকালে যাব। ওর টিকিটটা আমি নিলাম। পরের দিন সকালে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে কাজ শেষ করতে এক সপ্তাহ লেগে গেল। এই এক সপ্তাহ পর বাড়ি ফিরে এলাম। বাড়িতে আসার পর শাওন আমাকে বলল, আমরা পুরো ফ্যামিলি বেড়াতে যাচ্ছি, তুই যাবি নাকি থাকবি? 1 মাসের মতো সময় বাইরে থাকবো। আমাকে যাওয়ার জন্য দিয়া অনেক জোর করলো, কিন্তু আমি যেতে রাজি হলাম না। এতে দিয়াও যাবে না বললো, কিন্তু শাওন ওকে নিয়ে যাবে। 3 দিন পর ওরা সবাই চলে গেল। এখন বাড়িতে আমি একা, কিছু ভালো লাগছে না। আমি ড্রয়ার খুলে ডায়েরিটা বের করলাম লেখার জন্য, কিন্তু ডায়েরিগুলো কেমন যেন উলটপালট হয়েছে। আমি আমার সব ডায়েরিগুলো বের করলাম, সবগুলো পাতা খুলে দেখতে লাগলাম। দেখলাম আমার প্রথম দিকে ডায়েরির কতগুলো পাতা ভেজা ভেজা। বুঝতে পারলাম পাগলিটা আমার ডায়েরি পরে কেঁদে দিয়েছে। এখানে আমি একা অফিস করছি, বাইরে খাই বেশিরভাগ সময়, মাঝে মাঝে নিজেও রান্না করি। এভাবে কেটে গেল 21 দিন। সেদিন রাতে আমার স্কুলের বন্ধুটা আমাকে ফোন করে বললো কাল নাকি পিচ্চির বিয়ে। এই যে সুপারভাইজার মামা, আমি সামনে বাস স্টপের নামবো, আমাকে নামাই দিয়েন। আমার পাশের সিটে বসা মেয়েটির কথায় আমার ঘুম কাটলো। চোখ দুটো লেগে গেছিল, হয়তো ঘুমিয়ে গেছিলাম। কিছুক্ষণের মধ্যে সে জায়গায় চলে এলাম। মেয়েটিও নামবে, বাস দাঁড়ালো। মেয়েটি আমাকে উঠতে বললো কারণ সে নামবে। আমি উঠে দাঁড়ালাম। ঘড়িতে দেখি তখন রাত 11টা বাজে। মেয়েটি ওর ব্যাগ নিয়ে নেমে গেল। আমি ওর পেছন পেছন নেমে গেলাম। আমি ওই মেয়েকে বাই বলে একটু দূরে চলে গেলাম। আর কোনো কথা বললাম না। মেয়েটির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালাম। ওখানে দাঁড়ানো কিছুক্ষণ পরে একটা বাইক চলে এলো। মেয়েটি ওই বাইকে উঠে চলে গেল। আমি এখনো একা দাঁড়িয়ে আছি। আমি আমার ব্যাগটি কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। এখান থেকে 3 কিলোমিটার রাস্তা বাড়ি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ধীরে হাঁটছে। বাড়িতে যাওয়ার আগে আমার বাগানটা পড়ে, যেখানে আমার জিনিসগুলো পুড়িয়েছিলাম। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখছি। এই বাগানে গিয়ে আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম। তারপর বাড়ির পথে পা বাড়ালাম। আজ বাড়িতে যেতেও পা কাঁপছে। এটা তো আমার নিজের বাড়ি, তবু কেন জানি কিছুতে পা সামনে এগোতে যাচ্ছে না। বাড়ির পাশে দেখলাম কয়েকটি গাড়ি, তার মানে পাত্র এসেছে। আমি আমাদের বাড়িটার দিকে তাকালাম। সে একতলা বাড়ি 2তলা করা হয়েছে, আর বাড়ির নাম দিয়েছে দীপশিখা। আমাদের বাড়ির বাহিরে বিয়ের আসর সাজানো হয়েছে। এক পাশে পাত্র বসার জন্য স্টেজ সাজানো হয়েছে। অনেক রাত হয়ে গিয়েছে।
বিয়ের আর বেশি দেরি নেই, সেই আমার পিচ্চিকে নিয়ে আসা হলো। বিয়ের সাজে পিচ্চিকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমার পিচ্চি ছোট থেকে অনেক সুন্দর ছিল, এখন বড় হয়ে একটা পরী হয়েছে। ওকে এখানে বসানো হলো, মাটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি ওর সামনে গিয়ে আস্তে করে ডাক দিলাম, শিখা। কি ভাবছেন শিখাকে? এই শিখাই হচ্ছে আমার পিচ্চি। ও কোনো উত্তর দিল না, মাথা তুলেও দেখলো না। আমি ভাবলাম তাহলে কি বোনটা আমাকে ভুলে গেল। আমি আবারও ডাক দিলাম, এবার নাম ধরে রেখে বলেছিলাম, ওই পিচ্চি কিরে, আমাকে ছাড়া বিয়ে করছিস? আমার কথা ওর কানে যেতে দেরি, কিন্তু মাথা তুলে তাকাতে দেরি নেই। মাথা তুলে যখন আমাকে দেখলো, তখন ঘুমটা ফেলে বিয়ের আসর থেকে আমার কাছে দৌড়ে আসলো, সোজা আমার বুকে। দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। মুহূর্তে সমস্ত বিয়েবাড়ি চুপ। অনেকের চোখে তখন পানি। কে যেন দৌড়ে বাড়ির ভিতরে খবর দিল আমি ফিরে আসছি। মুহূর্তে বাড়ির সবাই বাইরে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল। আমার পাগলিটা এখন আমার কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। আমি বললাম, এ পাগলি হয়েছে এবার তো স্যার। ও আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, একটু পরে ছেড়ে দিল। এবার শুরু করলো আমার বুকে কিল ঘুষি। আমি বললাম, মারছিস কেন? লাগছে তো। পিচ্চিটি বলল, লাগু, অনেক কাঁদাইছিস আমাকে, আজ না হয় তার জন্য একটু শাস্তি পাইলি। আমি ওকে বিয়েতে বসতে বললাম, ও গিয়ে বসলো। এতক্ষণ পিচ্চি ছাড়া আর কাউকে খেয়াল করিনি। এবার ডানে বামে দেখলাম আমার পরিবারের সবাই পাশে এসে দাঁড়িয়েছে। আমার মা, বাবা, ভাইয়া, ভাবি। বাবুটা অনেক বড় হয়ে গেছে, আবার তার একটা ছোট্ট বোনও আছে। আমি সবার সাথে কথা বলে একটা চেয়ার টেনে বসলাম। তখন উনি এসে আমার পাশে বসলো, এসে বলল, তুমি আমাকে আগেই বললে না কেন যে তুমি দীপ? আমি তো তোমাকে চিনতেই পারিনি। তবে বলেছিলাম না, কেন জানি খুব পরিচিত মনে হচ্ছে। আমি তো অনেক চেঞ্জ হয়ে গেছি, তুমি আমাকে কিভাবে চিনলে? আমি বললাম, যখন তুমি বললে পিচ্চি তোমার বোনের ননদ, তখন। নুরি বলল, তার মানে তুমি বগুড়া থাকতেই আমাকে চিনতে পেরেছো, তবুও কথা বলনি? কাজটা মোটেও ঠিক করনি। কেন? জানতে পারলে আমাকে আসতে দিতে না নাকি? আমি কথা বলার সাথে সাথে নুরি কেঁদে দিল। ও বলল, সব আমার জন্য এমন হয়েছে, আমার জন্যই তুমি বাড়ি ছেড়েছো। আমি যদি সেদিন বলতে পারতাম তুমি আমাকে কিছু করনি, তাহলে সেদিন তুমি চলে যেতে না। কিন্তু আজ আমি বড় হয়েছি, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। এখন তুমি শুধু একটিবার বলো যে তুমি আমাকে বিয়ে করবে, তুমি আমাকে ভালোবাসো। দেখো আমি কি করি। পাশ থেকে ভাবি বলল, আমাকে ক্ষমা করো ভাই, আমার জন্য সব কিছু হয়েছে। তুমি যদি চাও আমরা তোমার সাথে নুরির বিয়ে দেব। কথা বলতে একটা আটার বস্তা আমার বুকে। ভাবলাম নুরি অথবা শিখা, কিন্তু তাকিয়ে দেখি নুরির জায়গায় আর শিখার জায়গায়। তাহলে এটাকে কি আমাকে জড়িয়ে ধরে আছে? ওর মাথাটা তুলতে দেখি দিয়া। আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কিভাবে? তোমরা না ঘুরতে গেছো? দিয়া বলল, আমিও ভাবছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু গাড়িতে আমার মন খারাপ দেখে ভাইয়ার মোবাইল থেকে আমাকে পিকচার দেখতে দিল। কিসের পিকচার জানো? তোমার ডায়েরির প্রতিটা পাতার পিকচার। আমি ডায়েরি পড়েছি আর সারা রাস্তা কান্না করতে করতে এসেছি। অনেক কষ্ট করে তোমার বোনকে এই বিয়েতে রাজি করিয়েছি। ও তো তবুও রাজি হয় না। যখন তোমার আগের একটা ছবি ওকে দেখালাম আর বললাম বিয়েতে রাজি হলে এই ছেলেকে প্রতিদিন দেখতে পারবে, তখন এক কথায় রাজি হয়ে গেছিল জানো। তোমার মতো তোমার বোনও তোমাকে অনেক ভালোবাসে। আর শোনো, তুমি ওই মেয়েকে বিয়ে করবে না। তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে। পাশ থেকে নুরি বলল, বললেই হলো, ও আমাকে বিয়ে করবে। 10 বছর ধরে আমি ওকে ভালোবেসে আসছি। তুমি ওকে 10 বছর মনে মনে ভালোবেসেছ, কিন্তু আমি যে ওকে এত দিন থেকে ওর কাছে থেকে ওর অপেক্ষায় সময় কাটিয়ে ওকে কেয়ার করে ভালোবেসেছি। ওদের দুজনের আরো অনেক কথা ঝগড়া চলছে। দুজনে নিজেকে সাফাই দিচ্ছে কে কতটা আমাকে ভালোবাসে। এই ঝগড়া মনে হয় থামার নয়। ঝগড়া থামালো আমার পিচ্চি। ও চেঁচিয়ে বলল, তোমরা কি থামবে? আগে আমার বিয়েটা তো হতে দাও, তারপর দেখবো কে কাকে বিয়ে করছে। আমি চোখলাম শাহনের কাছে। ও সুন্দর করে পাথর সেজে বসে আছে। সে কোনো কথা বলছে না, মুখটাও দেখা যাচ্ছে না। আমি ওর কাছে গিয়ে ওকে জুড়ে ধরলাম। ওকে বললাম, এসব প্ল্যান কবে করলি? ও বলল, আমি প্রায় দেখতাম তুই রাতে কান্না করিস আর ডায়েরিতে কিছু লিখে থাকিস। সেদিন চট্টগ্রাম পাঠালাম তোকে, সেদিন তোর ডায়েরিটা পড়ি আমি জানি আমার কাছে একটি হীরা আছে, সেটা তুই। আর সেই তুই যাকে এতটা ভালোবাসিস সে কি হবে? সে অবশ্যই হীরাই হবে। আমার একটা হীরাই চলছে না রে, আমার 2টা হীরাই চাই। আমার বন্ধু হয়ে তুই সারা জীবন কেঁদে যাবি আর আমি দেখে থাকবো। তাই তো তোর পিচ্চিকে তোর কাছে নিয়ে যাচ্ছিলাম সারা জীবনের জন্য। আমি ওকে আবার জড়িয়ে ধরলাম। ওদের বিয়ে সম্পন্ন হলো। শাওন এতদিন একটা বাসা ভাড়া করেছিল, তাই বিয়ের কিছুদিন পর ওই বাসাটা ছেড়ে দিল। আমার পিচ্ছি চলে গেল শ্বশুর বাড়ি। কি ভাবছেন আমি এখন কোথায়? আমার পিচ্ছি আমাকে এখন 5 মিনিটের দূরত্ব রাখে না, সবসময় ভয় পায়। এই বুঝে ওকে ছেড়ে চলে যাচ্ছি। তাই আমাকেও আবার ওর সাথে শাওনদের বাসায় যেতে হলো। ওখানে আবার দিন কাটতে লাগলো। নুরিও ঢাকাতে থাকে। মাঝে মাঝে আমার এখানে এসে আমাকে নিয়ে দিয়ার সাথে ঝগড়া করে। 1 বছর পর পিছে ডাক্তার হয়ে বের হয়। ও আমার আশাটা পূরণ করেছে, তাই আমার কাছে গিফট হিসেবে সে তার ভাবি চায়, মানে বিয়ে দিতে চায়।
ওদিকে সেদিনের পর থেকে দিয়া বিয়ের জন্য কোনো পাত্র দেখা হয়নি। ওনারা সবাই রাজি, আবার নুরিয়ার পরিবারও রাজি। আমার বাড়ির লোকজন কিছু বলে না। অবশেষে বিয়েটা করলাম। ভাবছেন কাকে বিয়ে করলাম? হ্যাঁ, দিয়ার সাথে আমার বিয়ে হলো। কারণ সুবিধার দিক বিবেচনা করে আমি আমার পিচ্চির সিদ্ধান্তে দিয়াকে বেছে নিই। যেহেতু আমার বোন আমাকে না দেখে থাকতে পারে না, তাই অবশেষে দিয়াকে ভাবি হিসেবে রায় দিল। এখন আমাদের ভাই বোনদের দুজনে একটা শ্বশুরবাড়ি। আমি বোনকে ও দিয়াকে বলেছি এখন আমি আর শ্বশুরবাড়ি থাকবো না। তাই শাওন আর আমি মিলে একটা দোতলা ফ্ল্যাট কিনেছি। যিনি একতলায় থাকি তো সবাই একতলায়, যিনি দোতলায় থাকি তো সবাই দোতলায়। এভাবে অতিবাহিত হচ্ছে আমাদের সময়। তবে মাঝে মাঝে নুরি এসে দিয়ার সাথে ঝগড়া করে যায়। ওর বিয়ে হয়েছে একটা ইঞ্জিনিয়ারের সাথে, সেও আমাদের পাশেই থাকে, তাই মাঝে মাঝেই আসে। ইদানিং আমার পিচ্চি চেম্বারে রোগীর পরিমাণ অনেক বেশি, তাই আমার অফিসের পর বাড়িতে আসা বন্ধ। কারণ আমার ছুটির পর ও চেম্বারে বিনা বেতনে কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিয়েছে এই পিচ্চি। আমার পিচ্চি শ্বশুর শাশুড়ি প্রতিদিন আসে আমাদের এখানে। আমাদের দেখে রাতে বাড়ি যায়। রাস্তা নিয়ে কোনো টেনশন নেই। আমাদের বাসা আর শাওনদের বাসা মাঝে শুধু একটা